মানে রাজনীতি করলে কি পয়সা পাওয়া যায়? দেখো আমার কাছে এরকম অনেক অফার এসেছিল, তোমার কথা জিজ্ঞেস করছি না। না আমি বলছি আমার কাছে এরকম অনেক অফার এসেছিল যে এখানে কিছু মানুষ কিছু বলেছিল যে আমার এই কাজটা যদি করে দিতে পারো, কিছু দেওয়া থোয়ার গল্প আর কি। নেপোটিজমে বিশ্বাস করো? বিশ্বাস করি মানে এটা তো ভূতের মতো ব্যাপার নয়, চতুর্দিকে আছে তো দেখতে পাচ্ছি। বিজেপি বিধায়ক বা সাংসদ বা পৌরসভার কাউন্সিলর, তাদের ছেলে মেয়েদের, তাদেরও নয়, তাদের ছেলে মেয়েদের বা তাদের ভাইপো ভাইজিদের লাইফস্টাইল দেখলে তুমি অবাক হয়ে যাবে। মানে আমি বেশ কিছু আছেন তারা আমার পরিচিত, সোশ্যাল মিডিয়াতেই আমি তাদেরকে দেখছি। এই যে আমরা দেখছি ক্রিসমাস উইক দেখছি, নিউ ইয়ার দেখছি, ইউ ক্যান বিলিভ, মানে আজকে এই পাব, কালকে ওই পাব, অমুক বিলাসবহুল 5 স্টার হোটেলে ডিনার করছে। তুমি যদি গ্রাম পঞ্চায়েত সদস্য, সমিতি, জেলা পরিষদ, কাউন্সিলর, এমএলএ, মন্ত্রী, রাজ্যসভা, লোকসভা, এগুলো মিলিয়ে তুমি যদি দেখো আমাদের জনপ্রতিনিধির সংখ্যা কিন্তু লাখখানেকের উপর। তো সেই লাখখানেক লোকের ছেলে মেয়ে কথায় কথায় প্যারিসে যাচ্ছে কিনা, দুবাইতে যাচ্ছে কিনা আমি বলতে পারবো না। যারা সেই সময় করতাম প্রত্যেকেরই দাবি ছিল যারা সোশ্যাল মিডিয়া করবে তারা যেন স্থানীয় স্তরে গুরুত্ব পায়। এবার আমি তারপরে যখন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার যারা আমাদের সমর্থকরা আছে তাদের সাথে মিশতে শুরু করলাম, আমি দেখলাম লার্জ অ্যামাউন্ট, মানে একটা বড় অংশের মানুষ এরকম আছে যারা লোকালি পরিচিতই হতে চায় না, তারা রাজনীতি সোশ্যাল মিডিয়াতে করে সেই হিসাবে। ধরো 26-এ ফের একবার তোমাকে নন্দীগ্রামে দাও, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার ব্যাপার না, সবকিছু দল ডিসাইড করে। দেখো আমার সাথে নেত্রীর যেইটুকু কথা হয়, নেত্রী কিন্তু তার সোশ্যাল মিডিয়ার কর্মীদের খুব ভালোবাসেন। আচ্ছা। এবং নেত্রী খুব খুশি আরজিকর পিরিয়ডে যে সোশ্যাল মিডিয়ার কর্মীরা কাজ করেছেন তাদের জন্য। আমি এইটুকু তোমায় দায়িত্ব নিয়ে বলতে পারি। তুমি 2019-এও যদি আমার দেখো, আমি যখন ডিবেট গুলোতে যেতাম, আমি এরকম ওদের হয়েছে গেঞ্জি পরে গেছি, হবে না কেন? হ্যাঁ, তা আমি মনে করি দেখো এইটা হচ্ছে তুমি যদি মনে করো যে তুমি ওই 1980-90 সালের পলিটিক্স করবে, পাঞ্জাবি পড়ো, জহর কোট পড়ো, তাতে কোনো আপত্তি নেই। তুমি যদি মনে করো তুমি 2020 অনওয়ার্ডস টাইমের পলিটিক্স করবে, ইউ নিড টু বি আপডেটেড। তুমি যে জেনারেশনকে চাইছো তারা কিরকম? ভারতবর্ষের নতুন প্রজন্মের সংখ্যা কত? দে আর মোর দেন 60%। খুব তরুণ দেশ ভারত। যদি ভারত তরুণ দেশ হয় তো তুমি তরুণ হয়ে তুমি কেন বুড়ো হচ্ছ? সেই পরিবারের দেখো, আমি আবার রাজাদের সময় থেকে ছিল, মানে দেখো এমন অনেক কিছুই আছে এটা রাজাদের সময় থেকে জিজ্ঞেস। নারী পুরুষের প্রেম, হ্যাঁ, ওই অর্থে আমার প্রেমের অভিজ্ঞতা সেরকম নেই, মানে খুব অল্প স্বল্প আছে, ক্লাস 11-12 খুব অল্প স্বল্প ব্রেকআপ হয়েছে। হ্যাঁ ছিল, মানে সিরিয়াস ব্রেকআপ হয়েছে। সেই গার্লফ্রেন্ড তোমাকে এখন জানে, চেনে? But just don't be so personal. I'm just asking you. একদম জানে, একদম। সে কি এখন জানে যে হ্যাঁ ভাই আমি একসময় এই ছেলেটার সাথে ডেট করতাম, আজকে নাও হি হ্যাড বিকাম সামবডি যাকে রাজনীতি চেনে? ফলো কথা হয়েছে তার সাথে কোনোদিন? কিছু কিছু সময় যোগাযোগ করার চেষ্টা করেছিল, আমিও ভদ্রতার কাছে চেষ্টা করেছিল পরবর্তীতে। এটা তো অনেকটা ওই জায়গাটা হিন্দি সিনেমা আছে না, ওই যে আমি সিনেমাটার নাম জানি না, ওই গানটা আমার মনে হয় টুকরাকে মেরা প্যার মেরা ইন্তেকাম দেখে। দেখো আমি সেসব কিছু বলতে চাই না। সেই সময় তার হয়তো ডিসিশন, তার মনে হয়েছে যে অন্য কেউ বেটার অপশন হতে পারে, তো গেছে। তো এখন ডাম্প করেছে, তুমি ডাম্প করেছো না? সেটা আমি কোনোদিন কোনো সম্পর্কেই কাউকে ডাম্প। আরাশি শক্ত ধরে মুখে দে কয়লা ভরে, দাঁতগুলো তার একে একে উপড়ে ফেলে, মুঠিধর শুভ্র চুলের চেয়ে হিসাব সকল ভুলের, চোখগুলো সব পিশাচ সেজে দেরে গেলে, জ্বালা সব আবর্জনা হিরে হোক কিংবা সোনা, তোদের হাতেই ভণ্ডগুলো পড়ুক মারা, কোথা সব উচ্ছৃঙ্খল বখাটের সব কটা দল, আরেকটিবার বদমাইশি লাগা। নমস্কার, WBTTর আরো একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই, তাকে সকলেই আপনারা চেনেন। সব থেকে বড় কথা, আমরা সাধারণত চেষ্টা করি যে মানুষগুলোর সঙ্গে আমরা কথা বলি বা আড্ডা মারি, আনকাট আড্ডা মারি, তাদের সাথে শুধুমাত্র তারা যদি রাজনৈতিক জগতের মানুষ হয় বা চলচ্চিত্র জগতের মানুষ হয়, সেইটার বাইরে গিয়েও ব্যক্তি মানুষটাকে খোঁজার বা অন্বেষণের একটা চেষ্টা আমাদের এই এপিসোডগুলোতে থাকে। আজকে সেরকমই একজন মানুষ, এবং ভীষণভাবে আপনারা অনেকেই চেয়েছিলেন যে এই মানুষটাকে আমরা আমাদের চ্যানেলের একটি পডকাস্টে নিয়ে আসি। আমার সঙ্গে আজকে রয়েছেন বাংলার রাজনীতির অন্যতম কুশীলব, এবং স্পেসিফিক্যালি 2021 সাল থেকে যার রাজনীতির উল্কার বেগে উত্থান, এবং সেই সময় থেকেই যাকে প্রায় বাংলার প্রতিটি ঘরের মানুষই চেনেন, রাজনীতি সচেতন মানুষ তো চেনেনই,
রাজনীতির বাইরেরও বহু সাধারণ মানুষকে আমরা ট্রেনে বাসে যাতায়াত করতে করতে তার ভিডিও শুনতে শুনতে দেখি। সেই রকমই একজন মানুষ আমার সঙ্গে রয়েছেন, তার পরিচয় আলাদা করে দেওয়ার কিছু নেই, দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুকে স্বাগত আমাদের এই চ্যানেলে। থ্যাংক ইউ প্রত্যেক দর্শককে আমার শুভকামনা। দেবাংশু, আমাদের চ্যানেলটা খুব নতুন, আর এই চ্যানেলের যেটা আমাদের কনসেপ্ট সেটা হচ্ছে আমরা খুব আনকাট আড্ডা মারি, মানে খুব একটা ফর্মাল আড্ডা মারি। তো আমাদের এই আড্ডাটা যেটা আজকে হবে, এবং আমার ধারণা আমাদের প্রায় কাছাকাছি বয়স, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। সেটা হচ্ছে যে আমরা যারা এই ধরো 90s কিড, 90-এর দশকে আমাদের জন্ম, বেড়ে ওঠা, এবং 2000-এর প্রথম দিকে বেড়ে ওঠা, আমরা যারা রাজনীতি করছি বা করছি না, তুমি একদম সক্রিয় রাজনীতি করছো, সংসদীয় গণতন্ত্রের রাজনীতির মধ্যে তুমি রয়েছো, সেক্ষেত্রে একজন ইয়াং পলিটিশিয়ান হিসেবে কি নতুন রাজনৈতিক ভাষ্য তুমি তৈরি করতে চাইছো? প্রথম কথা হচ্ছে, আমার কাছে আমার মনে হয় রাজনীতিটা সাধারণ মানুষের কাছে মনোগ্রাহী যেন করে তুলতে পারি, এটা আমার রাজনীতির প্রথম থেকে উদ্দেশ্য ছিল। আমাদের নতুন প্রজন্মের অনেকে, আমি যখন রাজনীতিতে ঢুকবো করছি এরকম একটা পজিশন, 2019-এ আমার অফিসিয়ালি পার্টি জয়েন করা, তার আগে 2011 থেকেই তোমরাও জানো সোশ্যাল মিডিয়া আমি প্রচার করি দলের হয়ে, 10-11 থেকে। কিন্তু আমি যখন রাজনীতিতে ঢুকিনি, বা ঠিক ঢোকার আমার ওই জাংশন পিরিয়ডটা, ওই টাইমটা যেটা খেয়াল করলাম যে নতুন প্রজন্ম অনেক বেশি রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে, রাজনীতি বিষয়টায় তারা ইন্টারেস্ট পাচ্ছে না। এখন নতুন প্রজন্মের যদি খেলাতে ইন্টারেস্ট থাকে, নতুন প্রজন্মের যদি গান বাজনায় ইন্টারেস্ট থাকে, নতুন প্রজন্মের যদি অন্য কিছুতে ইন্টারেস্ট থাকে, তাহলে রাজনীতিতে কেন থাকবে? এটা তো একটা সাবজেক্ট। তখন আমি ভেবে দেখলাম, এবং আমি চতুর্দিক স্টাডি করে যেটুকু বুঝতে পারলাম কেন নয়, আমি আমার ভাই বোনদের সাথে কথা বললাম ঘরের, আমি আমার আশেপাশে বন্ধু বান্ধবদের মধ্যে খোঁজার চেষ্টা করলাম, দেখলাম রাজনীতির মধ্যে তারা এমন কিছু পাচ্ছে না যেটা দিয়ে তাদের কাছে রাজনীতিটা একটা মানে চিরাচরিত যে রাজনীতির ধরন, তার বাইরে গিয়ে নতুন কিছু আসে। তারা কোনো নেতার বক্তব্য শুনতে যাচ্ছে, সেখানে রাস্তা দিয়ে যেতে যেতে শুনছে সেই নেতা বক্তব্য শুরু করছে 1700-1800 সাল থেকে, প্রায় আদিম মানবের সময় থেকে শুরু করলেই ভালো হয়। তারপরে আস্তে আস্তে ওই করতে করতে 2021-এ বক্তব্য আসছে। কোন রাজনৈতিক নেতা বক্তব্য রাখতে গিয়ে সেই ইতিহাসের পুনরাবৃত্তি, ইতিহাসের গল্প যেগুলো নিয়ে মানুষ শুনেছে, এবং একই রকম আঁকছে অনেকটা। তো মানুষ কোথাও গিয়ে আমার মনে হলো নতুন প্রজন্মের এই ব্যাপারটা রয়েছে। তা আমি এই জন্য যখন থেকে আমি রাজনীতিতে আসি, আমি প্রথম তো তৃণমূল কংগ্রেসে যুক্ত হই। আমার প্রথম যে পোস্ট ছিল সেটা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, যেটা লাকিলি আমি আজও আছি। দল আমার উপর ভরসা রেখেছে, আজও প্রায় 6 বছর হতে চললো, 19 থেকে। তো এই যে আমি দলের মুখপাত্র হিসেবে আছি, আমি যখন প্রথম টিভি চ্যানেলে যাওয়া শুরু করি, একটা পপুলার টেলিভিশন চ্যানেলে একটা ফরম্যাট হয় যুক্তিতক্ক বলে, যে ফরম্যাটে মোটামুটি এক্সটেম্পোর টাইপের 10 থেকে 10 মিনিট মতো বলা যায়। তা আমি প্রথমে যেটা শুরু করলাম, তোমার কবিতা, আমি আমার বক্তব্য 9 মিনিট রাখবো, রাজনৈতিক যেটা ইস্যু, এবং ওই নির্দিষ্ট টপিকে আমার যে কথাটা, ওটা আমি আমার শেষের 2 মিনিট এক ছন্দের মধ্যে দিয়ে তুলে ধরবো মানুষের কাছে। আমি দেখলাম আমার বক্তব্যগুলো সেই সময় তো ভাইরাল হতোই, সেখানে যে লোকজনের কমেন্ট আসতো, লোকজন স্পেসিফিক্যালি কবিতাগুলোকে খুব ওয়েট করতো, এবং সেই সঞ্চালককেও আমি দেখেছি বলতে যে দেবাংশুর কবিতা, মানে দেবাংশু দেবের কবিতা বলতে। হ্যাঁ, এবার আমি দেখলাম যে মানুষ ওটা পছন্দ করছে। তখন আমি দেখলাম যে নতুন ছেলে মেয়েরাও তারাও সেই কবিতাগুলোকে নিয়ে শেয়ার করছে। কেউ দেখলাম কবিতাগুলো আমার টিভিতে পড়েছে, ওটাকে লিরিক্সে তুলে তারা ফেসবুকে পোস্ট করছে, রিলসও হয়েছে। হ্যাঁ, শুধু কবিতাগুলোই নিয়ে, বক্তব্য তো পার্ট সবারই ছড়ায়। তো সেই জায়গা থেকে শুরু। তারপরে মানে ওটা শুরু না, তার আগে 2019-এর লোকসভা নির্বাচনের আগে, তখন আমি দলে সরাসরি আসিনি। আমি উত্তরবঙ্গে গিয়েছিলাম কিছু রাজনৈতিক ভিডিও শুট করব, কেমন উন্নয়ন হলো সেগুলো মানুষের কাছে তুলে ধরার জন্য, লোকসভা ভোটের ঠিক আগে। সেই সময় আমি জলপাইগুড়িতে গিয়ে আমার একটা স্লোগান শুট করি, মমতা দি আরেকবার। সেই স্লোগানটা ভালো ভাইরাল হয়েছিল সেই সময় দাঁড়িয়ে, খেলা হবের মতো নয় কিন্তু ভালো ভাইরাল হয়েছিল। তো সেটাও দিল্লি যাবে হাওয়াই ছুটিও, হ্যাঁ এটা হচ্ছে তারপরে, কিন্তু 2019 লোকসভা নিয়ে দিল্লি যাবে হাওয়াই ছুটিও। তো সেটাও দেখলাম তখন ভাইরাল হলো, মানুষ পছন্দ করা শুরু করলো, আমাদের পার্টির প্রোগ্রামগুলোতে বাজা শুরু করলো। তার আগে পর্যন্ত আমি এটা লক্ষ্য করলাম, তৃণমূলের প্রোগ্রাম বলতে ওই গান বাজা বলতে ওই পরিবর্তন গ্রুপের গান বাজে, নতুন ভোরে, হ্যাঁ এই কয়েকটা গান, পরিবর্তন গ্রুপের অমর সৃষ্টি যেগুলো, সেই কয়েকটা গানই বাজতো, মানে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে। আমি এই স্লোগানগুলো তৈরি করার পর যখনই, মানে তখনও তো আমি যেহেতু দল সরাসরি করতাম না, আমি ট্রেনে করে যাচ্ছি, আমার মনে আছে এটা সম্ভবত
এই 2019-এ আমি মার্চ মাসের স্লোগান তৈরি করলাম, মমতা দি আরেকবার ইয়েটা আমি এপ্রিল, ও হ্যাঁ মেতে রেজাল্ট বেরিয়েছে, আমি 1 মাস পরে জুন জুলাইতে কোনো একটা উত্তরবঙ্গে আবার যাচ্ছিলাম ট্রেনে করে। তো রাত্রিবেলা কোথাও একটা ট্রেনটা একটু সিগনালে দাঁড়িয়েছে বা স্লো হচ্ছে, আমি দূর থেকে কানে বুঝতে পারছি কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, পার্টির প্রোগ্রাম নয়, সেটা পলিটিক্যাল প্রোগ্রাম। মানে দেখো খেলা হবে না, এটা খেলা হবে কথা বলছি, আমি বলছি মানে হ্যাঁ মমতা দি আরেকবার কথা সেই সময় বলছি। আমি দেখছি ওই ডিজেটা বাজছে, ওখানে স্লোগানটা বাজছে। তো সেই প্রথম আমি দেখলাম যে মানে শুধু রাজনৈতিক বৃত্তের মানুষটা, তার বাইরের মানুষরা এটা ইউজ করা শুরু করেছে। তো সেখান থেকে একটুখানি অনুপ্রাণিত হলাম যে মানুষ পছন্দ করছে। তো এইভাবে স্লোগান ছড়া কবিতার মধ্যে দিয়ে। তুমি যেটা বলছো তোমার এই পয়েন্টটা আমি সহমত, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে রাজনীতির যে নতুন ভাষ্য, ধরো ইয়াং জেনারেশন পলিটিক্স, তুমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললে। আমার বক্তব্যটা খুব পরিষ্কার যে আমরা যে জেনারেশন, আমরা সত্যি কথা বলতে এই যে ট্রোল মিম এগুলো পার্ট অফ আওয়ার লাইফ। কিন্তু আজকেও ধরো দেবাংশু ভট্টাচার্যের সামনে পাপোশ একটা পড়ে রয়েছে, কেন বাড়াইনি, দর্শকও বুঝতে পারবে। এই যে তোমাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, পাপোশের সঙ্গে পেয়ে যাচ্ছে ভাই, মানে একটা পেজ, মানে কি পাপোশের মতো কি কালীঘাটের পায়ের তলায় বেদাংশু বলেছি এরকম কিছু একটা তোমার নামে পেয়ে যাচ্ছে। ইউ আর অবভিয়াসলি তুমি ভীষণ জনপ্রিয়, হয়তো সেই কারণেই তোমার নামে পেয়ে যাচ্ছে, মানে ট্রোল পেয়ে যাচ্ছে। কিন্তু এই যে জায়গাটা, এই যে রাজনৈতিক ভাষ্যটা তৈরি হচ্ছে, যেখানে কুৎসিত নোংরা আক্রমণ হচ্ছে, কুৎসিত ব্যক্তি আক্রমণ হচ্ছে, এটা তো হওয়া উচিত ছিল না। মানে অন্তত আমরা যে সময় দাঁড়িয়ে রাজনীতি করছি, এই সময় দাঁড়িয়ে এই নোংরা রাজনীতিটা হওয়া উচিত না, মানে এটা আমার ব্যক্তিগত মত। এবার ধরো তুমি একটি দলের সোশ্যাল মিডিয়া অ্যান্ড আইটি সেলের ইনচার্জ, তোমার দলের তরফ থেকেও কিন্তু এরকম বহু ব্যক্তি আক্রমণ আসছে, রেখা পাত্র সম্পর্কে এসছে, বামপন্থী বহু অভিনেত্রী সম্পর্কে এসছে, আমি নাম করে বলছি দীপশিতা ধর সম্পর্কে রেজিস্ট মন্তব্য এসছে, তার গায়ের রং নিয়ে। এইটাকে একজন ইয়াং জেনারেশন পলিটিশিয়ান, প্রথম কথা হচ্ছে দেখো আমরা এই জিনিসগুলো পছন্দ, আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। আর আমি সবসময় মনে করি যে রাজনীতি মানে যে কারণে খেলা হবে, স্লোগানের ব্যাকগ্রাউন্ডে আমাকে যখন লোকেটার অর্থ জিজ্ঞেস করেছে, আমি সেই সময় বলেছিলাম যে রাজনীতিটা কেন ফুটবল ম্যাচের মতো হবে না। আমরা কেউ ইস্ট বেঙ্গল সাপোর্টার, কেউ মোহনবাগান সাপোর্টার, যুব ভারতীতে আজকে একটা ডার্বি হচ্ছে, আমার বন্ধুটা মোহনবাগান, আমি ইস্ট বেঙ্গল, আমরা একসাথে বসে খেলা দেখছি, কিন্তু ও বসে আছে মোহনবাগান। আমি বলছি ধরো আমি যে কিছু হতে পারি, মোহনবাগান হতে পারি, ইস্ট বেঙ্গল হতে পারি। তো ধরো গ্যালারিতে বসে আমরা খেলা দেখছি, ও মোহনবাগান গ্যালারিতে বসে আছে, আমি ইস্ট বেঙ্গল গ্যালারিতে বসে আছি, আমি আমার টিমের হয়ে চিয়ার করছে, ও টিমের হয়ে চিয়ার করছে, কিন্তু সেই স্টেডিয়াম থেকে বেরিয়ে এসে একসাথে আমরা ফুচকা খাচ্ছি। আমি চাই, আমি সবসময় আমার উদ্দেশ্য রাজনীতিতে এরকম হোক, এই রাজনীতি হওয়া উচিত। বাট দ্য প্রবলেম ইজ, মানে একটা জিনিস হয় হওয়া উচিত, আর একটা জিনিস হচ্ছে বাস্তবতা। মুশকিলটা হচ্ছে এই মুহূর্তে আমাদের গোটা সোসাইটিটা ভীষণ টক্সিক হয়ে গিয়েছে। ইনফ্যাক্ট আমি বলছি, ধরো তুমি তমলুকে যখন মানে ক্যান্ডিডেট ছিলে, তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করছো, তোমার বিপক্ষ ক্যান্ডিডেট বহু সিনিয়র, তিনি তোমার সম্পর্কে একদম মানে ব্যক্তিগত করেছেন, কিন্তু তুমি তমলুকের ইলেকশনে আমার মুখ থেকে তার সম্পর্কে না, আমি তুমি করো। হ্যাঁ, এবার আমার বক্তব্য হচ্ছে, আমি এটাই বলছি যে কিন্তু মুশকিলটা হচ্ছে, এটা আমরা চাই না হোক, কিন্তু দুঃখের বিষয় লাস্ট বিশেষ করে মানে এই সোশ্যাল মিডিয়া যবে থেকে এসেছে, মানুষের হিউমারটা যত দিন গেছে তত ডার্কার হয়েছে। এটাকে হিউমার মনে হয় তোমার? আমি ওই জন্য বলি ডার্কার হয়েছে, মানে আজকে যেটাকে ডার্ক হিউমার বলে চালানো হয়, যেগুলো তুমি শোনো সেগুলো তো অত্যন্ত নোংরা, রেসিজমে ভরপুর। ঠিক আছে, মানে আমি ইনস্টাগ্রামে রিল স্ক্রল করতে গিয়ে দেখছি যে একজন বিকলাঙ্গ বিশেষভাবে সক্ষম মানুষ, তার হাত পানি, সেটাকে নিয়েও ঠাট্টা করা হচ্ছে। ঠিক আছে, তো এটাকে তারা ডার্ক কমেডি বলে চালাতে চাইছে, কিন্তু এটা তো আলটিমেটলি কোথাও গিয়ে মানে মানবতাবোধ থেকে আমরা যোজন মাইল দূরে সরে যাচ্ছি। তো এই ব্যাপারটা গোটা সোসাইটির পার্ট হয়ে গেছে, এই সোসাইটি রিফ্লেকশন পলিটিক্স। তুমি শুধু এটা বাদ দাও, তুমি এখানে বাদ দাও, তুমি আমাকে এইটা বলো তো, আজকে তো নয় সোশ্যাল মিডিয়ার জগৎ, আমি আজ থেকে 10 বছর, আমি 13 বছর আগের কথা বলছি, ফেসবুক সেভাবে জনপ্রিয়তা হওয়ার আগে, মানে 2010, 11, 12। তুমি ফুটবল ফ্যান বলে আমি যতদূর জানি, তুমি ফেসবুকে দেখি মাঝে মধ্যে খুব পোস্ট করো। এই যখন ইস্ট বেঙ্গল সমর্থক আর মোহনবাগান সমর্থকরা টেম্পো গাড়ি করে পাশাপাশি যেতে থাকে, একে অপরের বিরুদ্ধে কি স্লোগানিং হয় শুনেছো? খেলাই যেখানে বাদ যাচ্ছে না, এবং সেই গালাগালিগুলোর ধরন শুনেছো আশা করি। মানে আমি আমার বাবার সাথে একবার গাড়ি করে যাচ্ছিলাম ওই খেলাটা দেখতে, তোমাদের মনে সব থেকে দুঃখজনক যে আমাদের দেশে
সব থেকে বেশি গালাগালি আমরা মা বোনদের নিয়ে। অ্যাবসলিউটলি। এবার মুশকিলটা হচ্ছে যে এবার এই যে গালাগালিটা একটা সামান্য খেলা নিয়ে হচ্ছে, তার বাইরে রাজনীতিও থাকছে না, তার বাইরে গিয়ে আক্রমণ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শুভেন্দু অধিকারী যে ধরনের আক্রমণ করে, মমতা ব্যানার্জি একসময় বিরোধী নেত্রী ছিলেন, তিনি বুদ্ধ বাবু বাদ দিয়ে কোনোদিন কথা বলেননি। মানে ধরো সিপিএম এর আমলেও আমরা আমরা তো সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না, বাট আমরা অনিল বসুর কিছু মন্তব্য দেখেছি, কুরুচিপূর্ণ মন্তব্য দেখেছি, এরকম বেশ কিছু সেই সময় সিপিএম এরও বেশ কিছু নেতাদের মুখ থেকে এরকম মন্তব্য এসছে। কিন্তু আজকের তারিখে যেন মনে হয় ইভেন পার্লামেন্টে দাঁড়িয়েও যেভাবে যে মন্তব্যগুলো হচ্ছে, সেইটা একজন ইয়াং জেনারেশন পলিটিক্স হিসেবে আমার যেটা বারবার করে তোমার কাছে প্রশ্ন, যে ইয়াং জেনারেশন পলিটিক্যাল পার্সন হিসেবে তোমার দিক থেকে কি এটার একটা পরিবর্তন আসতে পারে যারা ভবিষ্যতে রাজনীতি করবে? কারণ আলটিমেটলি ওটা তো সোশ্যাল রিফ্লেকশন হচ্ছে, তার মানে রাজনীতি তো আমি এটা করবো, এটা কোনো সলিউশন না। এবার মুশকিলের জায়গাটা হচ্ছে, দেখো আমি ব্যক্তিগতভাবে করব না এটা ঠিক করলাম, আমি চেষ্টা করলাম আমাকে যারা ভালোবাসে তাদের অনেক অনেক অনুসারী আছে, হ্যাঁ ওই যে বুঝছি, আমাকে যারা ভালোবাসেন তাদেরকে উদ্বুদ্ধ করলাম এই জিনিসগুলোতে তোরা যাস না বা তোমরা যেও না। এবার মুশকিলের জায়গাটা হচ্ছে তুমি 10 জনকে বেঁধে রাখতে পারো, তার মধ্যে 1-2 জন ফসকে যাবে। মানে আমি এক্সাম্পল দিচ্ছি তোমাকে, ধরো আমাদেরই একজন সদস্য সে কোনো একটা পোস্ট করেছিল, সেই পোস্টে এসে কিছু সিপিএম এর সমর্থক তার একদম মা বাবা তুলে তাকে যা তা গালাগালি করেছে। তার দোষ কি? শুধুমাত্র আরজিকর পিরিয়ডে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থনে কিছু পোস্ট করা, ফেক নিউজ বাস্ট করা, সেই সময় যারা যারা করেছেন প্রত্যেককেই গালাগালি দিতে। এবার আমি তোমায় বলছি, এবার ওই ছেলেটাকে আমি বলেছিলাম এর আগে যে তুই কোনোদিন কাউকে পার্সোনাল অ্যাটাক করে ফেসবুকে পোস্ট করবি না, রাজনৈতিক শুধুমাত্র বক্তব্য রাখবি। ও আমার কথা শুনে কিন্তু 1 মাস 1.5 মাস 2 মাস শুধরে গেছিল, আমি তার নাম নিচ্ছি না। কিন্তু যেদিনকে ওকে এভাবে মা বাবা তুলে আক্রমণ করা হলো, ওর কমেন্ট বক্সে ঢুকে আমার নিজেরই মনে হচ্ছিল চোখ দিয়ে রক্ত বেরিয়ে যাবে, যে আক্রমণ। এর পরের দিন থেকে আমি ছেলেটাকে আটকাতে পারিনি, মানে কিছু করার নেই, মানে আমি আর আটকাতে। এবার আমি ওকে কোন ভাষায় বলবো? আমি ওকে বলতে যখন যাচ্ছি তুই এটা পাল্টা রিয়াক্ট করিস না, আমাকে তখন বলছে আমি রেজিগনেশন দিয়ে দিচ্ছি, তারপরে আমি করবো। আমি তাহলে কোনো বাঁধন থাকবে না তো? কিন্তু আমি আমার মা বাবার অপমান কেন টলারেট করবো? তো এই মুশকিলের জায়গাটা হচ্ছে যে এটা না একা একটা দেবাংশু চাইলে হবে না, সব রাজনৈতিক দলেরই যারা নতুন প্রজন্মের আছে তাদেরকে এটা চাইতে হবে, একসাথে চাইতে হবে। সিপিএম এর নতুন প্রজন্মকেও চাইতে হবে, কংগ্রেসের নতুন প্রজন্ম, বিজেপির প্রজন্ম, আমি অন ক্যামেরা বলছি ভীষণ ভাবে ব্যক্তি আক্রমণ একদম। এবং ওরা পার্সোনাল সিপিএম এর মূল সর্বনাশের জায়গাটাই তাই। আমার সম্পর্কে যতগুলো সোকল বিশেষণ সোশ্যাল মিডিয়াতে ব্যবহৃত হয়, যতগুলো মিম পেজ চলে, তার 90% মানে উৎস হচ্ছে মানে বিজেপি। তো টু সাম এক্সটেন্ট বোধহয় ওরা ওদের হিন্দু হিন্দুস্তানের লাইনে খেলে। শোনো, কিন্তু বিজেপি তোমাকে হয়তো ডাইরেক্ট বরাহনন্দন বলে দিল, হ্যাঁ ওইখানে। সিপিএম এর ব্যাপারটা হচ্ছে সিপিএম তোমাকে ডাইরেক্ট বরাহনন্দন বলবে না, কিন্তু তোমাকে মানসিকভাবে এমন একটা জায়গাতে নিয়ে চলে যাবে যেখান থেকে তোমার মনে হবে হচ্ছে বরাহনন্দন বললে আমার কোথায় বেশি বেটার। আচ্ছা, তুমি তো অনেক অনেক ডিবেটে যাও এবং সিপিএম এর অনেক হায়ার লেভেলের লিডারশিপের সঙ্গে, সিপিএম এর হায়ার লেভেলের লিডারশিপের সাথে বসে, এটা কিন্তু তোমার মনে হয় যে ওরা বেসিক্যালি যেটা দেখায়, যে প্যাকেজিংটা ওরা দেখায়, যে ওরা প্রচুর জানে টানে, একদম লুকস ফুকস নিয়ে, একদম কথায় কথায় জানতেভাস কি আসছে, হ্যাঁ কথায় কথায় ধরো গ্যাব্রিয়েল মার্কেজের তথ্য আসছে, ল্যাটিন আমেরিকান সাহিত্য নিয়ে ওরা খুব একটা সাজানো ব্যাপার থাকে। আলটিমেটলি ভেতরটা কি অন্তঃশ্বাস শূন্য? আমি দুটো উত্তর দিচ্ছি। প্রথম উত্তরটা হচ্ছে আমি বলছি সিপিএম এর যারা সিনিয়র ডিবেটার তারা কম্পারেটিভলি অনেক বেশি ভদ্র দেন দ্য জুনিয়র ওয়ান্স। সিপিএম এর নতুন প্রজন্মের যারা বিতর্কে আসে তাদের মধ্যে আমি নাম করে বলছি, মানে একদম জেন্টালম্যান এবং মানে ভদ্রভাবে একদম খুব ভালো যুক্তি দিয়ে ডিবেট করে, কিন্তু কখনো কারোর মর্যাদা হনন করে না, ভদ্রভাবে ডিবেট করে। এবং একজনের সাথে ডিবেট করে খুব তৃপ্তি লেগেছে, মানে একদম সুন্দর একটা পলিটিক্যাল ডিসকাশন যেটা সাধারণ মানুষ এক্সপেক্ট করে, সেটা হচ্ছে সৃজন ভট্টাচার্য। ঠিক আছে, খুব খুব একদম খুব জেন্টালম্যান, মানে তার ডিবেটের তুমি যদি শোনো, এবার তার সাথে তুমি, এবং ওর ভাষা চয়ন খুব ভালো, হ্যাঁ ঠিক আছে, কোনোদিন আমি তাকে দেখিনি কিন্তু পার্সোনাল অ্যাটাক করতে। কিন্তু সিপিএম এর এমন বহু লোক আছে যারা উল্টো দিকে রাজনীতিবিদদের সম্পর্কে এত এত বিলো দ্য বেল্ট গিয়ে আক্রমণ করে। এবার সে তোমাকে বিলো দ্য বেল্ট আক্রমণ করছে, তুমি একটা টাইম অবধি চুপ থাকবে, কিন্তু পুরোটা পারবে না। ইনফ্যাক্ট আমি একটা লেখা লিখেছিলাম, তুমি যখন তমলুকে
প্রতিদ্বন্দ্বিতা করছো, সেই সময় আমি একটা লেখা লিখেছিলাম ইনস্ক্রিপ্টে, আমি নাম করেই বলছি, ইনস্ক্রিপ্টে আমি লিখেছিলাম অর্কদেবের পোর্টালে। তো সেখানে আমি লিখেছিলাম যে সায়ন যত ছুটবেন দেবাংশু ভোট তত এগোবে। এইখানেও কি কোথাও না কোথাও কি সায়ন যতটা টেলিভিশনে বললো, সেই সায়ন 5% ভোট পেয়ে। হ্যাঁ আমি সেটা এক্স্যাক্টলি রেজাল্ট তো তাই বলছি। নর্মাল আমাদের হিসেব ছিল সিপিএম যদি খুব খারাপও করে অন্তত 10%। হ্যাঁ কেন 10% পাবে? ওই এলাকাতে সিপিএম এর ভোট ধরো 6 থেকে 8%। কিন্তু সায়ন যেহেতু একটা ইয়ং ক্যান্ডিডেট, ফ্রেশ ক্যান্ডিডেট, ওকে ওর বাবা কাকাদের, রাজনৈতিক বাবা কাকাদের দায়টা নিতে হচ্ছে না, ও অন্তত 1-2% বেশি ভোট টানবে। 10% তো আমি সেটাই লিখেছি, 5% ভোট। এবং অদ্ভুত ভাবে কি জানো, আমার আর অভিজিৎ গাঙ্গুলির ভোটের মার্জিনও 5%। হ্যাঁ মানে আমি সেটাই লিখে, আমি ওই লেখাটা তোমার ভোটের আগের দিন তোমাকে পাঠিয়েছিলাম, দেখেছিলে কিনা, যে আমি লিখেওছিলাম যে সায়ন যত নিজের ভোটটা টানবে, ওর কারোর ভোট কাটার দরকার নেই, ও যতটা নিজের ভোটটা টানবে তত বেশি করে দেবাংশুর জয়ের জায়গাটা ক্লিয়ার হবে। এবার মুশকিলটা হচ্ছে, দেখো সিপিএম এর সায়নেরও হয়তো কিছু করার ছিল না, কারণ শুভেন্দু অধিকারী তো ওখানে পারচেস করে রেখেছে সবাইকেই, তার অন্যথা সিপিএম তার অন্যথা নয়। তো সেই জায়গা থেকে এবার তুমি আমাকে সেকেন্ড কোশ্চেনটা করেছিলে যে সিপিএম যেটা দেখায় প্রচন্ড শিক্ষিত ইত্যাদিতেই, দেখো তাই আমি কে শিক্ষিত নয়, আমি মনে করি এই আলোচনা করাটাই অশিক্ষার পরিচয়। মানে আমি সেই কারণে কোনোদিন কারোর ডিগ্রি দেখে না তাকে কোনোদিন কারো আক্রমণ করিনি। আমি মনে করি আমি একজন মধ্যমেধার ছাত্র ছিলাম, আমি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্টও ছিলাম না, আবার খুব গবেট স্টুডেন্টও ছিলাম না, আমি অ্যাভারেজ 70% আমাদের জেনারেশনের যে ছেলেমেয়েরা আমি তাদের মতোই ছিলাম। ফলে আমি অতি শিক্ষা নিয়েও কমেন্ট করবো না, মূর্খামি নিয়েও কমেন্ট করবো না। কিন্তু আমি এইটুকু বলতে পারি, সিপিএম এর জ্ঞান কতটাই নেতাদের ভেতরে আমি জানি না, কিন্তু ওদের মানে জ্ঞান যদি চালানোর হয় দেখনদারি একটা কাজ। এবার এই অ্যাটিটিউডটা ওরা বুঝতে পারে না যে রিফ্লেক্টেড হয় অ্যাজ অহংকার। টেলিভিশনে যখন সাধারণ মা কাকিমা দাদা জেঠুরা, সাধারণ মফস্বলের লোকেরা যখন টিভি চালিয়ে বিতর্ক শুনছে বিকেলের চাটা খেতে খেতে, তখন সিপিএম এর বক্তব্য, সিপিএম এর নতুন জেনারেশনের ছেলেমেয়েরা ভাবছে যে ওরা কিছু উইট প্রেজেন্ট করছে, ওরা এমন কিছু উত্তর দিচ্ছে যেটা একদম উল্টো দিকের পক্ষকে ইনসাল্ট করা হয়ে যাচ্ছে। কিন্তু ওরা এটা বুঝছে না যে সাধারণ মানুষ ওই বক্তব্যটার মধ্যে অহংকার খুঁজে পাচ্ছে। তুমি মজার ছলে দুটো ঠাট্টা করতে পারো। দেখো আমিও সেই সময় 2019-এ আমার মনে আছে যুক্তিতক্কে একটা প্রোগ্রামে গেছিলাম, সেখানে আমার উল্টো দিকে বাবুল সুপ্রিয় ছিল, তখন তিনি বিজেপি করতেন, এনআরসি নিয়ে তখন ডিবেট চলছে। তো আমি বাবুল সুপ্রিয়কে বলেছিলাম যে আপনার যে পথ সেটা গরুর গাড়ির হেডলাইট, এটা খুব ভাইরাল হয়েছিল। আমি কিন্তু বাবুল সুপ্রিয়কে গরুর গাড়ির হেডলাইট বলিনি, তার মন্ত্রিত্বের পোস্টটাকে গরুর গাড়ির হেডলাইট বলেছি। মুশকিলটা হচ্ছে সিপিএম যদি এই জায়গাতে থাকতো তাহলে হয়তো বাবুল সুপ্রিয় কতটা ভালো গান গায় কি খারাপ গান গায় সেই আক্রমণে ঢুকতো, বাবুল সুপ্রিয় কেন এখন গান গাওয়ার বেশি সুযোগ পাচ্ছে না ওইটাতে ঢুকতো। মানে বাবুল সুপ্রিয়র তার কর্মের জায়গা থেকে তার পার্সোনালি তাকে আক্রমণ করার দিকে চলে যেত। এটা সিপিএম আজও করে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমরা যারা ডিবেটে থাকি আমাদের থেকে শুরু করে সবাইকে পার্সোনাল অ্যাটাক করে। এবং এই কারণে আমি আবার বলছি সিপিএম নতুন মুখ সামনে এনেও সাকসেসফুল হতে পারছে না, ওদের এই অহংকার। এবং সিপিএম এর আরো একটা ব্যাপার হচ্ছে যে ওদের খুব অনায়াসে ওরা অস্বীকার করে ফেলতে পারে। মানে যেমন ধরো 34 বছরের গল্প, এখন সেই সময় ডিজিটাল মিডিয়া নেই, সোশ্যাল মিডিয়া নেই, টিভি নেই, কিছু রেকর্ড করে রাখার গল্প নেই। বলে যে আমরা এতগুলো, তো তোমরা আমাদের বিরুদ্ধে অ্যালিগেশনস দিচ্ছ, এতগুলো কমিশন করেছিল মমতা ব্যানার্জি, কমিশনের রিপোর্ট কোথায়? যাই হোক আমি সিপিএম এর বিষয়টা না এইটার উত্তর দেওয়াটা দরকার। কমিশনের রিপোর্ট কোথায় বলতে, সুশান্ত ঘোষ তো দীর্ঘদিন জেলার বাইরে ছিল, তারপরে আদালতের পারমিশন নিয়ে ঢুকেছে, অ্যাকশন হয়েছিল তো তার এগেইনস্টে, এখনো মামলা চলছে। যখন রায় ঘোষণা হবে জানা যাবে সে তার দোষী হলো কিনা। তো সেই সুশান্ত ঘোষ যে এখনো মুক্ত নয়, ওটা তো করা বাদ দাও, তার সঙ্গে সেই লোকটা যখন জেলায় ঢোকার অনুমতি পেল তাকে লাল আবির মাখিয়ে লাল গোলাপ দিয়ে স্বাগত জানিয়েছিল এই সিপিএম ইয়ং ব্রিগেড। তারপরে ধরো বাঁকুড়ার তালডাঙ্গা 2021-এও সে বিজেপি প্রার্থী, সিপিএম এর প্রার্থী হয়েছিল, সে তৃণমূল কর্মী খুনের দায় দোষী সাব্যস্ত, মানে কনভিক্টেড, তার হয়ে সিপিএম এর নতুন প্রজন্ম ব্যাট করে বলে আমরা সুপ্রিম কোর্টে যাব। তো মুশকিলের জায়গাটা হচ্ছে আমরা এত ভালো সাজছি, অথচ আদালত যাদেরকে দোষী বলে দিচ্ছে তাদের শুধু এখানে কেন, সিথির মোড়ের কাছে সিপিএম এর একটা নেতা দুলাল ব্যানার্জি, হ্যাঁ মানে তৃণমূল কর্মী খুনের মামলায় জেল খেটে সাজা পূরণ করে তিনি সিপিএম এর মূল স্রোতে আবার মিশে গিয়েছেন এসে, অর্থাৎ একজন খুনি, ঘোষিত খুনি। তো এই সমস্ত মানুষগুলোকে সিপিএম আজও মাথায় তুলে নাচে, তার মানে সিপিএম এর কোনো গিল্ট নেই। মানুষ যদি 2011-তে পানিশমেন্ট দিল
2016-তে আরো কঠিন পানিশমেন্ট দিল এবং 2021-এ ক্যাপিটাল পানিশমেন্ট দিল। 2021 জিরো হয়ে যাওয়া একটা পলিটিক্যাল পার্টির জন্য ক্যাপিটাল পানিশমেন্ট। তারপরও সেই রাজনৈতিক দল তারা এগুলো থেকে শিক্ষা নেয় না, বরং এসে ডিফেন্ড করে আজও সেই 34 বছরকে। এগুলো যখন টিভিতে রিফ্লেক্টেড হয়, সাধারণ মানুষ ঘরে বসে দেখে, তারা মনে করে এই সিপিএম 2011-তে ঠিক যেখানে আমরা তাদেরকে ফেলে রেখে এসেছিলাম 2021-এও আজকে সেই সিপিএম তাই, 24-এও আজকে তাই। সেই কারণে যত যাই হয়ে যাক, তুমি দেখো সিপিএম এর ওই 1-2% এদিক ওদিক, সিপিএম এর কিন্তু ভোট পারে না। আচ্ছা দেবাংশু, একটা কথা হলো, 2021-এর নির্বাচনের পর সম্ভবত ইন্ডিয়া টুডে একটা স্পেশাল রিপোর্ট করে, এবং সেখানে ইন্ডিয়া টুডে ঠিক এইরকম সময় বোধহয় মানে বছরের সেরাদের নিয়ে এরকম কিছু, যারা পলিটিক্যালি চেঞ্জেস এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, ওরা এই মুড অফ দ্য নেশনস এর এরকম কিছু একটা করে। সেই সময় তোমার নামটা ছিল 4 জনের মধ্যে দেশের। 2021 সালে আমার যত দূর মনে পড়ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওই ঘটনা, তারপর স্পোক পারসন, এবং কোথাও না কোথাও গিয়ে অনেকে বলেন যে 2021 সালে যে 19 থেকে 21, এবং আমরা যারা ব্যারাকপুর লোকসভায় থেকেছি, ইউ নো দ্যাট ভেরি ওয়েল, যে সেই সময় জয় শ্রীরামের যে একটা ভয়ঙ্কর, মানে আমি ভগবান জয় শ্রীরামকে বলছিলাম, ওই যে ডিজের যে গান এবং তার যে উল্লাস, সেইটার কাউন্টার ন্যারেটিভ হয়ে দাঁড়িয়েছিল খেলা। একটা কাউন্টার ন্যারেটিভ প্রয়োজন ছিল তৃণমূলের পক্ষ থেকে, সেই কাউন্টার ন্যারেটিভটা হলো খেলা হবে। 21-এর সেই কাউন্টার ন্যারেটিভ কোথাও না কোথাও গিয়ে তৃণমূল সফল হলো, এবং এর পিছনে তোমার অবদান অবশ্যই রয়েছে, ডিজে বুলবুল যিনি রয়েছেন তারও অবশ্যই অবদান রয়েছে, প্রশান্ত কিশোর বা তার আইপ্যাকের অবদান রয়েছে, একটা হোল টিম। মোদ্দা কথা, এই যে সময়টা গেল এবং তোমাকে ইন্ডিয়া টুডের মতো এত বড় একটা প্রেস্টিজিয়াস সংস্থা, গণমাধ্যম, তারা তোমাকে সেই 4 জনের মধ্যে গেম চেঞ্জার হিসেবে মানে করলো, উল্লেখ করলো। তারপর থেকে কি দেবাংশু ভট্টাচার্য খানিকটা বদলে গেল? দেবাংশু ভট্টাচার্যের কিছু পুরনো দিনের সুহিত কোট আনকোট, তাদের অভিযোগ যে দেবাংশু ভট্টাচার্য এখন আর তাদের ফোন ধরে না, দেবাংশু ভট্টাচার্য তাদের টেক্সটের রেসপন্স করে না, টেক্সট সিন করে রেখে দেয়, রিপ্লাই করে না। এবং তাদের অনেকের অভিযোগ যে দেবাংশুকে, অবশ্যই দেবাংশু সেলফ মেড, দেবাংশু নিজের মেধা এবং মেধার জোরে আজকে এই জায়গায় এসেছে, কিন্তু দেবাংশুর মধ্যে একটা কোথাও গিয়ে আত্ম অহংকার তৈরি হয়েছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যারা এই কথাটা বলেছে সিন করে রেখে দেয়, উত্তর দেয় না, তাদেরকে সেই সিন করার একটু স্ক্রিনশটটা দিতে বলো, এটা আমার অনুরোধ। রিপ্লাই অনেককে দিতে পারি না, এটা সত্যি কথা। প্রথম কথা হচ্ছে আমার 2000 মানে যবে থেকে রাজনীতিতে আসি আমার একটা ফোন নাম্বার ছিল, সেই ফোন নাম্বারটা শেষে 45 আছে। ওই যে ফোন নাম্বারটা ছিল, ওই ফোন নাম্বারটা মোটামুটি 2021 এবং মানে 19 থেকে 22-এ এত পরিমাণ স্প্রেড হয়ে গেছে, মানে ওই নম্বরটা আজকে আমি হলপ করে বলতে পারি কম করে 10 থেকে 20 লাখ লোকের কাছে আছে, শুধু দলের কর্মী নয়, এর বাইরেও প্রচুর। এমনও অবস্থা 2000 মানে আমি যদি 2021-এর আমি তোমাকে জুন জুলাই মানে ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে তার পরের কয়েক মাসের কথা বলি, প্রতি ঘন্টায় আমার ফোনে 8 থেকে 10টা ফোন আসতো, প্রতি ঘন্টায়। আমার পক্ষে সেটা ধরা সম্ভব না, অসম্ভব, আমার পক্ষে ধরা সম্ভব না। আমি 2 ঘন্টাতেও 5টা ফোন ধরতে পারবো না। কারণ হচ্ছে যে ফোনগুলো এসে মানুষ যে কথাগুলো বলছে, শুধু তো ফোন ধরাটা আমার কাজ নয়। আজকে ফোন ধরে একটা মানুষ যদি আমার হেল্প চায়, সেই কাজটা জমাই করতে হবে, তখন কখন করবো সেটা আমি, ঠিক আছে? তো মুশকিল হচ্ছে, তো তখন থেকে ওই ফোনটা, ওই নাম্বারটা আমি আস্তে আস্তে প্রায় আমার আনইউজড হয়ে রয়েছে। রিচার্জ করি, যেহেতু পুরোনো নম্বর, ওই নাম্বারের সাথে আমার অনেক কিছু কানেক্টেড আছে, তো এই নাম্বারটা আমি বাতিল করতে পারিনি, কিন্তু ওই নাম্বারটা আমার রয়ে গিয়েছে এবং এখনো ওই নাম্বারটা আমি প্রধানত শুধু ওই ফোনটা আমি ভিডিও করার কাজে লাগাই। আচ্ছা, ওই ফোনে প্রচুর মিস কল আসে, আমি রাত্রিবেলা খুলে ওই ফোনের মধ্যে দেখি যে রোজ 200 থেকে 250 মিস কল রোজ, এখন ডেলি রাত্রি 10টা 11টার সময় আমি যখন ফোনটা চেক করি, তার মধ্যে থেকে আমি যখন দেখি কিছু নোন মানুষ কল করেছে, কিছু পরিচিত মানুষ কল করেছে বা তাদের কারোর, এবং আমি সবাইকে এটা বলে রেখেছি, আমি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসও দিয়েছিলাম যে আমি যদি আপনাদের ফোন ধরতে না পারি আপনারা আমাকে টেক্সট SMS করে রাখবেন, হোয়াটসঅ্যাপ নয়। কারণ ওই হোয়াটসঅ্যাপে আমার আমি বলছি তোমাকে, আমি 2 মাস আগে মানে সব ডিলিট করেছিলাম চ্যাট, 2 মাস আগে সব চ্যাট ডিলিট করার পর এখন আবার 2500 চ্যাট, সম্ভবই না। তো ওইখানে কেউ একটা মেসেজ করছে, 10 মিনিট ওই মেসেজটা 300 নম্বরে চলে যাবে, এই করে পাবো? আমার সম্ভব না, আমি তো রোবট নই, মানুষ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার ওই নাম্বারে ফোন রিসিভ করা অসুবিধা হয়েছে। তারপর আমার একটা পার্সোনাল নাম্বার ছিল, ওই পার্সোনাল নাম্বারটাও দেখলাম আস্তে আস্তে লোকের কাছে পৌঁছতে সেটাও এখন যতদূর সম্ভব হয়েছে। এবার আমি সবাইকে সবসময় বলি,
যে আমাকে যদি কিছু বলার থাকে, সবচেয়ে বেস্ট হচ্ছে যাদের কাছে আমার নাম্বার নেই। তা তুমি পিএ রাখছো না কেন? আমার পয়সা কে দেবে? আমি আসছি, এই প্রসঙ্গে আসছি। পয়সা কে দেবে এই বিষয়টাই আমি আসছি, কিন্তু তুমি যে জায়গায় পৌঁছেছো, তোমার মানে সত্যি পিএ দরকার, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পিএ তো আমি এফোর্ড করতে পারবো না। ছেড়ে দাও, একটা পিওসি তো থাকা উচিত, পার্সন অফ কন্ট্যাক্ট তো থাকা উচিত। যে তোমার মুশকিল হচ্ছে আমার পার্সন অফ কন্ট্যাক্ট যারা, পয়েন্ট অফ কন্ট্যাক্ট যারা, তারা আমার বন্ধু বান্ধব। আচ্ছা, তারা আমার সঙ্গে কেউ কোনো প্রোগ্রামে যাচ্ছে, সঙ্গে থাকছে, ইত্যাদি ইত্যাদি। এখন মুশকিল হচ্ছে তারা আমাকে ভালোবেসে আমার সঙ্গে থাকে, তাদের তো পার্সোনাল লাইফ আছে। সেই মানুষগুলো তো আমার সাথে রোজ থাকে না। ধরো আজকে আমার কথার কথা মুর্শিদাবাদ জেলায় 5 দিনের প্রোগ্রাম, আমার 2 জন বন্ধু আমার সাথে সেখানে গেল, তারা রইলো, প্রোগ্রামটা হলো, আমি চলে এলাম। আমি বলছি হয়ে আবার 2 দিন পরে ধরো আমার নদিয়া জেলাতে কোনো প্রোগ্রাম পড়লো, তখন আমার ওই 2 বন্ধু কিন্তু যাচ্ছে না, অন্য কেউ সঙ্গে যাচ্ছে। তা আমি সেইটা মানুষকে, মানে আমি তো এভাবে তো আমার 20টা বন্ধুর নাম্বার দিয়ে রাখতে পারি না, সম্ভব নয়। এবার আমি তোমাকে একটা কথার কথা বলি, যে আমি যদি আজকে জনপ্রতিনিধি হয়ে যেতাম, সেক্ষেত্রে হয়তো আমি এই সমস্ত গুলো দেখাশোনার জন্য, রিসিভ করার জন্য, মানুষের প্রবলেম গুলো, মানে আমাদের অফিসিয়াল তোমাকে দেওয়াই হতো সংসদ। হ্যাঁ, তো আমি সেই সময় ধরো পেতাম, ঠিক আছে, বা সেই সময় আমি নিজেও অ্যাফোর্ড করতে পারতাম। তো যেটা আজকের দিনে আমি সেই জায়গাতে নিই। আমি এই জন্য সবাইকে আমি আজকে তোমার পডকাস্টের থ্রুতে বলতে চাই, যাদের আমাকে কিছু বলার আছে, কিছু বার্তা পৌঁছানোর আছে, সবার কাছে তো আমার নাম্বার নেই, তারা খুব স্পষ্টভাবে আমি বলছি, আমার ইমেল আইডি আছে, itsyourdev@gmail.com, ITS, it's YOURDEV, V for Vellore, Dev, itsyourdev@gmail, মানে আমার যেটা আমার টুইটার হ্যান্ডেল, ওটা দিয়ে @gmail.com হচ্ছে আমার ইমেল আইডি। যাদের যা কিছু বার্তা যদি কিছু পৌঁছানোর হয়, সেখানে মেল করতে পারেন। সেখানে যতদূর সম্ভব আমার যদি রেসপন্স করে, আমার যদি কিছু করার থাকে, আমি সেটা থেকে রেসপন্স করে, অথবা আমার কিছু করার না থাকলে সেটাও আমি বলে দেবো, ঠিক আছে। যাদের এই প্রচুর অভিযোগ ছিল দেবাংশু সম্পর্কে, দেবাংশু মোটামুটি একটা সমাধান দিয়েছে, সেই সমাধান নিয়ে করুন। যদি আবার 1 বছর বাদে আমরা এখানে বসি এবং এই মানে সমস্যা যদি কন্টিনিউ থাকে, তো তখন আবার আমরা এই বিষয়টা নিয়ে আসবো। তুমি ইঞ্জিনিয়ার, রাইট? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছো, তোমার সিভিল ছিল কোথায়? সিভিল। তো সিভিল ইঞ্জিনিয়ার সে রাজনীতি করতেই পারে। আইএস যদি মুখ্যমন্ত্রী হয় অরবিন্দ কেজরিওয়াল, তো তুমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে রাজনীতি করতেই পারো। কিন্তু মানে সিভিল ইঞ্জিনিয়ার রাজনীতি করছে, তার মানে সত্যি ইঞ্জিনিয়ারদের চাকরি নেই? মানে যে কথাটা অনেকে বলে যে আসলে ইঞ্জিনিয়ারদের চাকরি টাকরি নেই এ রাজ্যে খুব একটা, এটা কি সত্যি? মানে ইঞ্জিনিয়ার হলে নয় বাইরের রাজ্যে চলে যাও, আর নয়তো দেবাংশুর মতো রাজনীতি করো। দেব তৃণমূলের এমপি, ওর সিনেমা নেই? অবশ্যই আছে, বাট সেটা কিন্তু ওর কাছে সিনেমাটা ফার্স্ট প্রায়োরিটি। এইটা হচ্ছে কথা। এখন আমি আমার প্রফেশনটা কন্টিনিউ করছি না, আমি 24/7 পলিটিশিয়ান হচ্ছি, ইটস আপ টু মি। আমি আজকে ইঞ্জিনিয়ারিং এর জব করে, অথবা আমি যদি আমার এই ইঞ্জিনিয়ারিং যে পড়াশোনায় আমি যে আজকে এই সিভিল সাবজেক্টটা নিয়ে তার উপরে পড়াশোনা করেছি, সেটা কেন্দ্র করে আমি যদি কোনো ব্যবসাও চালাই, সেটা করতে করতে আমি রাজনীতি করতে পারি। সিভিলের বেসিক হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, সিজি। আমি বলছি, হ্যাঁ, আমি বলছি যে আমি তো সেটা নিয়ে ব্যবসাও করতে পারি। হ্যাঁ, আমি আজকে ধরো ড্রয়িং করতে পারি, যদিও আমার আর্কিটেকচার স্পেসিফিক্যালি পড়াশোনা করা নয়, কিন্তু আমি তাও সিম্পল ড্রয়িং এর কাজগুলো করতে পারি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওটা করেও তো আমি রাজনীতি করতে পারি, কিন্তু আমি 24/7 পলিটিশিয়ানের হবো বলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি রাজনীতিতে যেন আমার এরকম 10 ঘন্টা না থাকে যে 10 ঘন্টা আমাকে কাজে দিতে হবে, বাকি 14 ঘন্টা আমার রাজনীতির জন্য। এই ফুল টাইম পলিটিশিয়ান হওয়ার সাথে সাথে আমার সাইডে কিছু ধরো আমি ছোটখাটো কাজকর্ম করি, কিছু কন্টেন্ট রাইটিং এর কাজকর্ম করি, কিছু অনেকেই জানে না যেটা, কিছু ওয়েবসাইটের সাথে আমার পার্সোনাল চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী আমি তাদেরকে বহু কন্টেন্ট সাপ্লাই দিই, যেগুলো আমার নামে হয় না, ঠিক আছে। এই কন্টেন্ট এই সমস্ত কাজ বা এরকম কিছু মানে নিজে থেকে কিছু কাজ, যেগুলো দিয়ে আমার টুকটাক করে ধরো সংসার চালানোর মতো জায়গা যায়। প্লাস ধরো সোশ্যাল মিডিয়ার ভিডিও থেকে একটা যে ইনকাম আসে, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ফলোয়ার, হ্যাঁ, ফেসবুকে, যদিও এখন ফেসবুক পেজটা অনেকটাই বসে গেছে। তো এগুলোতে যে ভিডিও গুলো হয়, সেগুলো থেকেও ধরো একটা ছোটখাটো কিছু ইনকাম আসে। তো এগুলো দিয়ে ধরো আমার মোটামুটি একটা চলে যাওয়ার মতো জায়গা এসছে। কিন্তু মানে এবার ধরো, কিন্তু কোনোটা ইঞ্জিনিয়ারদের চাকরি আছে কি নেই সেটা কিন্তু তুমি এড়িয়ে যাচ্ছ। না, তুমি তোমার প্রশ্নটা ছিল যে তুমি ইঞ্জিনিয়ার হয়ে পলিটিক্সে এসছো, তার মানে কি ইঞ্জিনিয়ারদের জব নেই? এটা অভিযোগ না। এবার আমার কথা হচ্ছে প্রচুর চাকরি আছে। মুশকিলের জায়গাটা হচ্ছে যে আমার ক্যাপাসিটি হচ্ছে 4 জন ভাত খাবে, যতটা চালের ভাত খেতে পারে। এখন ভাত যদি বেশি হয়ে যায়, তো ভাত তো নষ্ট হবে। যতটা ইঞ্জিনিয়ার অ্যাবজর্ব করার ক্যাপাসিটি আমাদের দেশে রয়েছে,
তার চাইতে বেশি ইঞ্জিনিয়ার হয়ে গেছে। একটা টাইমে আমরা যখন পড়েছি সেই টাইমে ইঞ্জিনিয়ারিং এর একটা ওয়েভ উঠেছিল, হ্যাঁ সবাই ইঞ্জিনিয়ার, কেউ সিভিল, কেউ ইলেকট্রনিক্স, কেউ টেলিকমিউনিকেশন। তোমার তো হুগলিরই কোনো কলেজ? না না না, আমার উত্তর চব্বিশ পরগনা, সোদপুরে। এবার প্রবলেম হচ্ছে, হ্যাঁ এবার প্রবলেমটা হচ্ছে যে এই যে ওয়েভটা উঠেছিল সেই সময় আমাদের আশেপাশের বন্ধু বান্ধব থেকে সবাই ইঞ্জিনিয়ারিং পড়ছে। আচ্ছা, কেউ আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তুমি এলিট ঘোলা, আমি এলিট মগরায় পড়তাম। আচ্ছা, এবার এই যে তোমার পরিস্থিতি তৈরি হলো, এবার এই যে এত ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে যে সময় ওয়েভ উঠছে সেই সময় একটা ব্যাপার। কিন্তু আজকে তারা 3 বছর পড়াশোনা করার পর, ডিপ্লোমা করার পর, বা কেউ বিটেক করছে, তারপর তারা যখন বেরোচ্ছে, সেই সময় ইঞ্জিনিয়ারিং এর মার্কেট কি যতজন ঢুকেছিল সেই পরিমাণ অ্যাবজর্ব করার ক্ষমতা রাখে? ইন্ডিয়া তো, ভারত এমন একটা দেশ, এই মুহূর্তে ভারত তো নির্মীয়মান দেশ। হ্যাঁ, এবং আমার রাজ্য তার মধ্যেও একটা অন্যতম রাজ্য, যেখানে নির্মীয়মান একটা স্টেট, এখানে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে। একদম একদম। তো সেখানে ওই জন্য আজকের দিনে যদি কেউ কাজের জন্য চেষ্টা করে থাকে, আমি মনে করি না কেউ বসে আছে। কিন্তু সে তো গুজরাটে যেতে হচ্ছে তাকে। না, আমি ওয়েস্ট বেঙ্গলে তোমাকে এরকম, আমাদের কলেজে যারা পড়াশোনা করেছিল তাদের মধ্যে যারা সিরিয়াসলি পড়াশোনাটা করেছে প্রত্যেকে জব পেয়েছে, এবং তার মধ্যে 80% স্টেটে কাজ করছে। আমি আমার একটা বন্ধুর কথা অভিনয় করে, ফিরোজ বোধহয়। হ্যাঁ, ও আমাদের বন্ধু ছিল। আমি আমাদের যে ক্লোজ গ্রুপটা ছিল সেই গ্রুপের আমার একটা বন্ধুর কথা বলতে পারি, সে ব্যারাকপুরে থাকে, একদম হার্ডকোর সিপিএম, তার নাম নিচ্ছি না আমি। সেও এই স্টেটে জব করছে সিভিল পড়ে। তারা সিরিয়াস স্টুডেন্ট ছিল, মানে সিরিয়াসলি পড়াশোনা করলে একদম তোমার ঠিকঠাক করে যদি আমি পড়াশোনা করে আমি স্কিলড হতে পারি। মুশকিলের জায়গাটা হচ্ছে শুধু আমি 8 পয়েন্ট পেয়েছি, 7.5 পেয়েছি, ওই মার্কশিটটা গলায় তাবিজ করে ঝুলিয়ে রেখে লাভ নেই। আমি যদি সত্যি আমার প্র্যাকটিক্যাল নলেজ থাকে, আমি যদি স্কিলড হই, আজকের দিনে মার্কেট যা দিকে আস্তে আস্তে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ওই পুঁথিগত সার্টিফিকেট গুলোর ভ্যালু রাখবে না। এখন তোমাকে স্কিলড হতে হবে। আমি এই যে তুমি একটা কথা বললে, ইনকামের কথা বললে, আমার এটা জানার ইচ্ছা আছে যে রাজনীতি করলে কি সত্যি পয়সা পাওয়া যায়? মানে রাজনীতি করলে কি পয়সা পাওয়া যায়? দেখো, আমার কাছে এরকম অনেক অফার এসেছিল। তোমার কথা জিজ্ঞেস করছি না, আমি বলছি আমার কাছে এরকম অনেক অফার এসেছিল, যেখানে কিছু মানুষ কিছু বলেছিল যে আমার এই কাজটা যদি করে দিতে পারো, কিছু দেওয়া থোয়ার গল্প আর কি। আমি রাস্তায় কোনোদিন হাঁটিনি। ধরো একজন এমপি, তিনি একটা টাকা পান, একজন এমএলএ তিনি একটা টাকা পান, একজন মন্ত্রী তিনি একটা টাকা পান, একজন পৌরসভার কাউন্সিলর খুব বেশি হলে 1000 টাকা থেকে 1500 টাকা স্টাইপেন্ড পায়, চেয়ারম্যান হয়তো ওরকমই কিছু একটা, পঞ্চায়েতে তো আরো কম। টু বি অনেস্ট দেবাংশু, মানে আমি নিজে চোখে দেখে বলছি তোমাকে, ইনফ্যাক্ট তুমি জানোই, আমি এমন বেশ কিছু নেতা মন্ত্রী ছেড়ে দাও, আমি ইভেন দুদিন আগে একজন তিনি তৃণমূলের ঘনিষ্ঠ শোনা যাচ্ছে, একজন ব্যবসায়ী, বিভিন্ন কাণ্ডে বিভিন্ন সেন্ট্রাল এজেন্সিস তাকে ডেকেছে, তার বিয়েতে গোটা টলিগঞ্জের নেতা নেত্রীরা নেচেছে। তুমি তো বললে ব্যবসায়ী। হ্যাঁ, ব্যবসায়ী, হোয়াটএভার, আমি তাকে ছেড়ে দাও, তার কথা বলছি না। আমি বলছি যে তৃণমূলের বহু, বা তৃণমূল নয়, আমি টু বি স্পেসিফিক্যালি, আমি শুধু তৃণমূল বললে এটা একতরফা বলা হবে, বিজেপিরও বিধায়ক বা সাংসদ বা পৌরসভার কাউন্সিলর, তাদের ছেলে মেয়েদের, তাদেরও নয়, তাদের ছেলে মেয়েদের বা তাদের ভাইপো ভাইজিদের লাইফস্টাইল দেখলে তুমি অবাক হয়ে যাবে। মানে আমি বেশ কিছু আছেন তারা আমার পরিচিত, সোশ্যাল মিডিয়াতেই আমি তাদেরকে দেখছি, এই যে আমরা দেখছি ক্রিসমাস উইক দেখছি, নিউ ইয়ার দেখছি, ইউ ক্যান বিলিভ, মানে আজকে এই পাব, কালকে ওই পাব, অমুক বিলাসবহুল 5 স্টার হোটেলে ডিনার করছে, পরের দিন সকালবেলা ইভেন তারা ভারতেই থাকছে না, মানে কোনো একটা অকেশন হচ্ছে তারা চলে যাচ্ছে দুবাই, প্যারিস, তারা চলে যাচ্ছে ইউরোপ ট্রিপে, এবং তারা যে গাড়ি চড়ছে, তুমি একজন পার্লামেন্টের কন্টেস্টেন্ট করেছো লোকসভায়, তুমিও মনে হয় ওই গাড়ি এফোর্ড করো না, তুমি ছেড়ে দাও, মানে একজন আইএস আইপিএস অফিসার সারা জীবন চাকরি করে ওই গাড়ি কিনতে পারবে, বিএমডব্লিউ নিয়ে ঘুরছে। তো এখানে কতগুলো ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে, তুমি যাদেরকে দেখেছো, আমি জানি না তাদের সেই জনপ্রতিনিধিদের কোনো পারিবারিক ব্যবসা আছে কিনা, সেই ব্যবসার সাথে তাদের ছেলেমেয়েরা বর্তমানে যুক্ত কিনা, আমি তো এটা না জেনে কারোর সম্পর্কে বলতে পারবো না। কারোর ব্যবসা, আমি আবার বলছি, কারোর কোনো ব্যাকগ্রাউন্ড থাকতেই পারে, কারোর ফ্যামিলিগত পয়সা থাকতে পারে, সেই জায়গা থেকে হতে পারে। এটাও হতে পারে যে বাবা জনপ্রতিনিধি, সেই আধিপত্যকে কাজে লাগিয়ে অনেক কাজের জায়গায় বা অনেক লোকাল লেভেলে অনেক জায়গায় তারা হয়তো সুযোগ সুবিধা একটু বেশি নিয়ে নেয় বাকিদের থেকে, তাই হয়তো তাদের এস্টাবলিশড হতে অনেক সুবিধা হয়। ধরো ওরা বিজনেস করছে, আমার বাবা
আমার ওয়ার্ডের কাউন্সিলর, সেই বিজনেস করছি আমি, সেই আমার বাবার প্রতিপত্তিকে কাজে লাগিয়ে আমি আমার বিজনেসটা একটু বাড়ানোর সুযোগ পাচ্ছি, কেউ আমাকে বেশি কিছু বলার সাহস করছে না। এইরকম অনেকে অসৎ মানে উপায় যে অবলম্বন করে না সে কথা আমি বলবো না। বাকি অ্যাজ হোল আমি সবার সম্পর্কে তো বলতে পারবো না। আমি মনে করি এখানে প্রশ্নটা কিন্তু শেষ করিনি। আমার প্রশ্নটা হচ্ছে যেখানে এই যে প্রবণতা এবং এই যে জিনিসটা তৈরি হচ্ছে, তাতে শিক্ষিত ছেলে মেয়ে, ধরো তুমি একজন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে একজন ছেলে, তুমি মনে হয়েছে তুমি রাজনীতি করতে এসছো, আর কেউ আসবে কেন? কেউ একটা MBA কমপ্লিট করে, বিটেক কমপ্লিট করে, বা আসা তো উচিত, আমরা তো মনে করি আসা উচিত, কিন্তু আসার পর তারা যখন দেখবে যে এই ক্ষেত্রটা এই জায়গাটার মধ্যে এই পরিস্থিতি, সে একটা 8 ফেল লোককে তেল দিতে হবে। তুমি সোশ্যাল মিডিয়ার দায়িত্বে আছো, তোমাকে আমি অন ক্যামেরা বলছি, সোশ্যাল মিডিয়াতে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, ধরো সেবাশ্রয় চলছে, এরকম একটা যুগান্তকারী কাজ, এই নিয়ে পোস্ট আমি অনেকের ফোনে খুবই কম দেখেছি। আমি নিজে ইনফ্যাক্ট আমাদের চ্যানেলে আমি একটা ভিডিও বানিয়েছি সেবাশ্রয় নিয়ে। কিন্তু আমি বলছি যে যারা লোকালি কোনো লিডারের প্রচার করছে, আজকে অমুক দাদা রক্তদান করলেন, আজকে অমুক দাদা বস্ত্রদান করলেন, এবং তিনি সুযোগ সুবিধা পাচ্ছে, সেই ছেলেটা পাবে এটা না। তোমার এর মধ্যে অনেকগুলো প্রশ্ন ঢুকে আছে। আমি প্রথমে বলি, তুমি যেটা বলতে চাইছো যে নতুন প্রজন্মের ছেলেটা কেন আসবে রাজনীতি, এই সমস্ত ছেলেদেরকে দেখে। আমি দেখো সবসময় একটা কথা বলি, একজন ক্রিকেটার, সে ক্রিকেট খেলার স্বপ্ন, ক্রিকেট খেলছে, স্বপ্ন দেখছে সে ক্রিকেটার হবে, তাকে বেছে নিতে হবে তার কাছে আইডল কে হবে। তার কাছে আইডল সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরা হবে, না যারা ফিক্সিং করে জেল খেটেছে তারা হবে? তো আমি বলছি যে কোনো সোসাইটিতেই খারাপ ভালো মিশিয়ে মানুষ থাকে। এই ধনীদের সংখ্যাটা বেশি। হ্যাঁ, এই সংখ্যা মাপার জায়গাতে আমি নেই সৌমিত্র, আমি সিরিয়াসলি বলছি। আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের আমি আমার দল নিয়ে বলছি, পশ্চিমবঙ্গের কথা বলছি না, ওভারঅল ইন্ডিয়ার কথা। আমি আমাদের এখানে তো তাও ওই দৃশ্য দেখা যায় না যে কি MLA কি ভাতি। হ্যাঁ, না সেটা তো সেটা, এগুলো গ্লোবালের স্টেট গুলোতে আরো বেশি পরিমাণ আছে। এবার আমি তোমাকে আমার রাজ্যের কথা বলতে পারি, পশ্চিমবঙ্গের কথা বলতে পারি। দেখো আমাদের, তুমি যদি গ্রাম পঞ্চায়েত সদস্য, সমিতি, জেলা পরিষদ, কাউন্সিলর, MLA, মন্ত্রী, রাজ্যসভা, লোকসভা, এইগুলো মিলিয়ে তুমি যদি দেখো আমাদের জনপ্রতিনিধির সংখ্যা কিন্তু লাখখানেকের উপর। তো সেই লাখখানেক লোকের ছেলে মেয়ে কথায় কথায় প্যারিসে যাচ্ছে কিনা, দুবাইতে যাচ্ছে কিনা আমি বলতে পারবো না। তার মধ্যে হয়তো 100 জন করছে, 150 জন করছে। তাদের মধ্যে হয়তো আবার দেখা যাবে 80% লোকের হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছু স্ট্রং রয়েছে, বিজনেস রয়েছে। তার বাইরে গিয়েও যে 10-20 জন মানুষ, এই তো সব জায়গাতে আছে। রাজনীতিকে শুধু কেন, যে কোনো জায়গাকে তারা ব্যবহার করতে আসে। এবং তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে শাসক দল, একটা দল যখন ক্ষমতায় থাকে, ক্ষমতালোভী, হ্যাঁ আমি বলছি না, আমি আমার দলটা নিয়ে বলছি, ক্ষমতালোভী মানুষদের তার আশেপাশে ভিড় জমে। এবার অ্যাজ হোল পলিটিক্স সম্পর্কে এটা তো একটা ব্যাপার আছে, এটা নিয়ে গোটা ভারতবর্ষেই এই একটা ফেনোমেনা, রাজনীতিকে ব্যবহার করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়া, এটা নতুন ফেনোমেনা নয়। আমরা যারা, আমি আবার বলছি, এটা হচ্ছে আমরা যারা নতুন প্রজন্মের রাজনীতি করছি সব পার্টিতে, ন্যাশনালি কংগ্রেস বলো, ন্যাশনালি বিজেপি বলো, স্টেটের ক্ষেত্রে বিজেপি, CPM, তৃণমূল কংগ্রেস বলো, আমরা যারা নতুন প্রজন্মের, এটা আমাদের দায়িত্ব নিতে হবে যে আমরা যখন আজ থেকে 15 বছর বা 20 বছর পরে রাজনীতির ময়দানে থাকবো, আজকে আমার 28 বছর বয়স, 20 বছর পর আমার 48 হবে। আমি যখন আমার 48 মানে 50-এর দোরগোড়ায় দাঁড়িয়ে রাজনীতিকে দেখবো, সেদিন যেন আমি দেখতে পাই আজকে যেই 28-এর দেবাংশু রাজনীতি করছে, সেদিনকে যেন এরকম অনেক 18, 19, 20-র দেবাংশুরা, সৌমিত্রা রাজনীতির ময়দানে থাকে। এবং আমার এই আগামী 20 বছরের যাত্রাপথ যেন এই ছেলেগুলোকে উদ্বুদ্ধ করতে পারে রাজনীতিতে আসার জন্য। এটা আমার, তোমার ইচ্ছা। এবার আমি তোমাকে একদমই এই জায়গা থেকেই আমি বলছি, ধরো তোমার যে রাজনৈতিক পড়াশোনা, আমাদের আজকের এই এপিসোডটা শুট হওয়ার আগে আমি দেখছিলাম তুমি একটা ডিবেট দেখছো, এবং সম্ভবত সেটা অন্য কোনো একটা রাজ্যের বিষয়। এই যে ধরো রাজনীতির যে চর্চা এবং চর্চা, যেটা আমি তোমাকে ব্যক্তিগত স্তরে চিনি এবং আমি দেখেছি দীর্ঘদিন ধরে তোমার এই রাজনীতির চর্চা এবং চর্চা রয়েছে, এবং তোমার প্রথম ভাইরাল হওয়া ভিডিও গুজরাট ইলেকশন নিয়ে, পশ্চিমবঙ্গ ইলেকশন নিয়ে না, সম্ভবত প্রথম ভাইরাল হওয়া ভিডিও অ্যাকচুয়ালি নোটবন্দি, which was a national issue. তো তারপরে তোমার আমার এখনো মনে আছে যে গুজরাটের রেজাল্ট বেরোচ্ছে এই বিধানসভা, তার আগে বিজয় রূপানি কোথায় তখন CM ছিলেন, ওই যেটা 99-70 ক্লোজ হলো, সেই সময় তোমার ভিডিও ইট ওয়াজ বিকাম এ ভাইরাল, ইট হ্যাজ বিকাম ফেনোমেনাল সেই সময়। তো সেই সময় দাঁড়িয়ে তোমার হ্যাঁ, তো গুজরাটের সেই ভিডিও সেই সময় ফলে ন্যাশনাল ভিডিওস মানে ন্যাশনাল ইস্যুস এর বিভিন্ন রাজ্যের নির্বাচনের খবর তুমি রাখছো, তুমি তখন দলের মুখপাত্র নও,
কোনো সাংগঠনিক পদে তুমি নেই, তুমি রাজনীতির তোমার সর্বসময়ের কাজ হবে কিনা সেটাও তুমি নিশ্চিত নও, কিন্তু সেই সময় দাঁড়িয়ে তুমি একজন রাজনীতি সচেতন আগামী প্রজন্মের ছেলে হিসেবে তুমি সেই পড়াশোনাটা করছো, এই চর্চাটা করছো, এইটা তো কমে যাচ্ছে কোথাও গিয়ে। কেন কমে যাচ্ছে তার একটা বৃহত্তর কারণ আমি তোমাকে বলছি, যে এই যেটা আমি বললাম যে রাজনৈতিক দল যে চর্চা করছে, আরজিকর ইস্যুস হয়েছে, আরজিকর ইস্যুসে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের সভাপতি আমার উল্টো দিকে বসে আছেন। তুমি নিজেও জানো সারা পশ্চিমবঙ্গে গুটি কয়েক মানুষ সোশ্যাল মিডিয়ার তারা একদম সম্মুখ সমরে লড়াইটা করেছিল ফেক নিউজের বিরুদ্ধে, এবং সেই সংখ্যাটা যারা লড়লো তারা কতটুকু স্থানীয় স্তরে গুরুত্ব পায় না। না, এবার এর মধ্যে একটা ব্যাপার আছে, এইটা তো আমারও, আমি যখন সোশ্যাল মিডিয়া আস্তে আস্তে শুরু করি আস্তে আস্তে একটু পরিচিত হওয়া শুরু করি, দল করতাম না তো সেই সময়ও, এটা তো আমার সবসময় দাবি ছিল যে সোশ্যাল মিডিয়ার, আমি শুধু নয় আমাদের যারা সেই সময় করতাম প্রত্যেকেরই দাবি ছিল যারা সোশ্যাল মিডিয়া করবে তারা যেন স্থানীয় স্তরে গুরুত্ব পায়। এবার আমি তারপরে যখন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার যারা আমাদের সমর্থকরা আছে তাদের সাথে মিশতে শুরু করলাম, আমি দেখলাম লার্জ অ্যামাউন্ট, মানে একটা বড় অংশের মানুষ এরকম আছে যারা লোকালি পরিচিতই হতে চায় না, তারা রাজনীতি সোশ্যাল মিডিয়াতে করে সেই হিসাবে। কেন? মানে তারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হতেই চায় না, বলো না। ফলে সোশ্যাল মানে লোকালি, মানে আমি যদি মানে ধরো ফেসবুকে একজন খুব পপুলার একজন ধরো পোস্ট করে, তার খুব পোস্টে ধরো 700-800-1000 রিয়াকশন করে, তার এলাকার পঞ্চায়েত সদস্য জানে না তার পাড়াতে ওই ছেলেটার বাড়ি আচ্ছা, জানি এইরকম হয়তো সেই ছেলেটা। তো এইটা শুধুমাত্র যে কাউন্সিলর জানে না তা নয়, ওই ছেলেটাও ইচ্ছুক নয় লোকাল পলিটিক্স এর সঙ্গে যুক্ত হবে বা রাজনীতিটা করবে, সে সমর্থক সেই হিসাবে, যেমন আমি সমর্থক ছিলাম, আমি লোকালে পলিটিক্স এর পিও করতাম না, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি ক্যাম্পেইন করতাম জাস্ট আমার ব্যক্তিগত শখ পছন্দের খাতিরে, দিদিকে ভালোবাসার খাতিরে, এবং দল করবো সেই ইচ্ছা কোনোদিন ছিল না। তো এইটা একটা অংশ। আরেকটা অংশ, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাকে বলতে পারি, দল যখন আমাদের আইটি সেল ফর্ম করলো অফিসিয়ালি, দলের একটা উইং হিসাবে তৈরি 2022 ডিসেম্বর, 1 ডিসেম্বর, মানে যেটা প্রকাশ হলো আর কি প্রেস রিলিজটা, এবং দল যখন দলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যখন বারংবার সাধারণ নেতা কর্মীদেরকে বললেন যে সোশ্যাল মিডিয়া আরো বেশি করে অ্যাক্টিভ হতে হবে, দলের নেতা নেত্রীদের তরফ থেকে যখন সোশ্যাল মিডিয়ার গুরুত্বের ব্যাপারটা এলো, আজকে কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচুর স্থানীয় নেতা নেত্রী তারা সোশ্যাল মিডিয়ার ছেলেদের ডেকে কিন্তু প্রোগ্রাম করছে। 28শে আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রানী রাসমণি রোডে একদম মঞ্চ থেকে দাঁড়িয়ে নেতাদের একদম আপনারা সোশ্যাল মিডিয়া করছেন না কেন, একদম 14 আগস্ট রাত্রিবেলা থেকে, আমি বলছি 8 তারিখে ঘটনাটা ঘটেছিল সম্ভবত ওই নারকীয় ঘটনা, কিন্তু 14ই আগস্ট থেকে যে ভয়ঙ্কর সোশ্যাল মিডিয়াতে হাওয়াটা উঠলো ওই রাত দখলের পর থেকে, 14 থেকে 28 মানে মাঝখানে 14 দিন, 2 সপ্তাহ জুড়ে সোশ্যাল মিডিয়াতে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তুমি সভাপতি হিসেবে নিশ্চিত ভাবে জানো, হাতে গোনা 100 থেকে 150 লোক। না, আমি মানে প্রথম দিকে আমি আবার বলছি, এটা নিয়ে আমার আত্মসমালোচনায় কোনো আমার বাধা নেই, একটা বড় অংশের মানুষ গা বাঁচিয়ে চলেছে, বড় অংশ, এবং তাদের কিছু জনের ধারণা হচ্ছে যে ঠিক আছে দল নেত্রী বুঝবেন, তিনি বার করে আনবেন যে কোনো খারাপ পরিস্থিতি হোক, তারপরে তো আমরা আছি। কিন্তু মানে বিপদের সময়, কঠিন সময় যে লড়াইটা করতে হয়, আমার বাড়িতে যদি কেউ আগুন লাগানোর চেষ্টা করে, আমি ঘুমিয়ে থাকলে যে হবে না, আমাকে জলের বালতি দিয়ে বেরোতে হবে, তাকে তাড়া করতে হবে, বাড়ির আগুনটা নেভাতে হবে, এই চারটাই অনেকের মধ্যে সেই সময় ছিল না। ওই সময় যারা লড়াই করলেন তাদেরকে দল স্বীকৃতি দেবে, এটা সভাপতি হিসেবে প্রশ্ন। দেখো, আমার সাথে নেত্রীর যেইটুকু কথা হয়, নেত্রী কিন্তু তার সোশ্যাল মিডিয়ার কর্মীদের খুব ভালোবাসেন, আচ্ছা, এবং নেত্রী খুব খুশি আরজিকর পিরিয়ডে যে সোশ্যাল মিডিয়ার কর্মীরা কাজ করেছেন তাদের জন্য, আমি এইটুকু তোমায় দায়িত্ব নিয়ে বলতে পারি, ঠিক আছে? তো নেত্রী জানেন সবটাই, তার সোশ্যাল মিডিয়ার কর্মীরা কিভাবে কাজ করছেন, কিভাবে বুক চিতিয়ে লড়াই করছেন, এবং তিনি পার্থক্যও করতে পারছেন কোথায় তার সোশ্যাল মিডিয়ার কর্মীরা বাকিদের থেকে এগিয়ে, এই তফাৎটাও তিনি জানেন। ফলে এই জায়গা থেকে আমি এটা সবাইকে বলতে পারি, নেত্রী তাদের কাজ সম্পর্কে জানেন। এবং আমি ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়ায় যারা ভালো লেখে, যারা ভালো ভিডিও তৈরি করছে, আমি সেগুলো কিন্তু দলের উচ্চ নেতৃত্বের কাছে পাঠাই, আমি সেগুলো তাদেরকে ফরওয়ার্ড করি, কারণ আমি চাই, আমি আজকে দেবাংশু হিসাবে এস্টাবলিশড হয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ফেসবুক স্ক্রল করতো না,
আমি এই না করতেন কিনা, তিনি হয়তো করতেন, আমি বলতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় তো আমার মনে হয় করতেন, কারণ ওই নেতাজি না, নজরুল মঞ্চের ওই প্রোগ্রামটা আমি ছিলাম, হ্যাঁ, যেখানে তোমার নাম, আমার নাম শ্রীপর্ণা দির নাম, এবং আরো একজন ছিলেন, তিনি পাল্টে গিয়ে গেছেন, এখন বাদ দাও, তার নাম নেবো না। তো না, আমি বলছি হতেও পারে তিনি করতেন, আই এম নট শিওর। ধরো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো ফেসবুক স্ক্রল করে আমার তোমার ভিডিও বা টিয়ে দেখবে না, তাদেরকে কাউকে পাঠাতে হবে, একটা মিডিয়াম লাগে। আজকে আমি বিশ্বাস করি যে দেবাংশু ভালো লেখে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই কনক্লেভের মঞ্চ থেকে বললো, দেবাংশু তুই খুব ভালো লিখছিস, একটু ভাষাটা সামলে। তখন আমি একটু অতি অ্যাগ্রেসিভলি লিখতাম বয়সে। শ্রীপর্ণা দিকেও বললেন তুমি খুব ভালো লেখো। দুটো হতে পারে, এক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে স্ক্রল করতে করতে কখনো আমাদের পোস্ট দেখেছে, আরেকটা জিনিস হতে পারে কেউ একটা মিডিয়াম হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছে, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো লেগেছে আমাদের লেখা, তারপরে হয়তো তিনি কখনো কখনো নিজে থেকে দেখেছেন। এই মিডিয়ামটা আমরা অনেকে হতে চাই না, ঈর্ষায়, ঠিক হিংসায়, যে ও আমায় ছাপিয়ে যাবে। হ্যাঁ, যে আমি আমার উচ্চ নেতৃত্বের কাছে একজন ভালো করছে সেটা পৌঁছে দেবো, ও যদি ভালো, এটা আমাদের মানব চরিত্র। আমি কিন্তু আমার দলের কথা বলছি না, যে কোনো দল, এটা যে কোনো জায়গায়, যে কোনো কর্পোরেটে, যে কোনো বিজনেসে, যে কোনো ইন্ডাস্ট্রিতে তুমি সর্বত্র এই জিনিস পাবে। ঠিক আছে, তো একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, আমরা যারা রাজনীতি করি, যে আমরা কিন্তু আলটিমেটলি পার্টি করছি, পলিটিক্যাল পার্টি। আর পার্টি অর্থাৎ দল, এটা হচ্ছে অনেকগুলো মানুষের সম্মিলিত প্রয়াসের ফল। নেপোটিজমে বিশ্বাস করো? বিশ্বাস করি মানে এটা তো ভূতের মতো ব্যাপার নয়, চতুর্দিকে আছে তো দেখতে পাচ্ছি, মানে তুমি গোটা ভারতে আছে দেখতে পাচ্ছি। তুমি গোটা ভারতে তো আছি, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমি এখন এটা অনেকে ভাবতে পারে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলছি, এটা একেবারেই নয়, টু বি অনেস্ট। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা আমরা সবাই জানি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করতেন, তার অনেকগুলো ভাইপো ভাইজি ছিলেন, তাদের কাউকে না কাউকে নিয়ে আসতেন বা সবাইকেই নিয়ে আসতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের জায়গা নিজে করেছেন। এখন যদি কেউ আমাকে বলে যে রণবীর কাপুর তো নেপোটিজমের প্রোডাক্ট, রণবীর কাপুর অবশ্যই নেপোটিজমের প্রোডাক্ট হতে পারেন, কিন্তু তাহলে কাপুর ফ্যামিলির বাকিরাও ওই জায়গায় পৌঁছতে পারতো, যেটা পারেননি তারা। আমার প্রশ্ন স্পেসিফিক্যালি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেড়ে দাও, জেলায়, তুমি জেলার ছেলে, জেলায়, মফস্বলে, বহু জায়গায় কোনো সংশ্লিষ্ট নেতার ছেলে, মন্ত্রীর ছেলে, আমি কারোর নাম বলছি না, কিন্তু তারা যে বয়সে যত কম সময়ে তারা মঞ্চ পেয়ে যাচ্ছেন, বা কোথাও গিয়ে হয়তো তারা কেউ বিধানসভার টিকিটও পেয়ে যাচ্ছেন, বা হয়তো আগামী 26-এ পাবেন, কাউন্সিলরের প্রচুর টিকিট পেয়েছেন তারা, কেউ সিআইসি হয়েছেন, কেউ এমআইসি হয়েছেন, এমআইসি তো আছেন, কলকাতা কর্পোরেশনের টিকিট পেয়েছেন, আসানসোলের টিকিট পেয়েছেন। এই যে পাওয়া, এবং তুমিও টিকিট পেয়েছো, ডিফারেন্সটা এখানে যে তুমি লড়াই করে একটা জেলার ছেলে হয়ে নোবডি থেকে সামবডি হয়ে উঠেছো, আর তারা প্রথম থেকেই একটা পরিচিতি নিয়ে এসছেন, এবং শুধু টিকিট নয়, তারা কিন্তু তৃণমূল কংগ্রেস বা বিজেপি যে কোনো দলেরই, তারা কিন্তু রাজ্য কমিটিতে স্থান পেয়ে গেছে খুব সহজে। যেখানে তোমার ওই রাজ্য কমিটি অব্দি আসতে, মানে যুব রাজ্য কমিটি অব্দি আসতেই বোধহয় একটা লম্বা সফর রয়েছে, টিকিট পাওয়া তো অনেক দূরের কথা। এই জায়গাটাকে একজন সাধারণ স্মল টাউন বয় হিসেবে কেমন লাগে, কি মনে হয়? দেখো, আমি একটা কথা বলি, এটা নিয়ে আলোচনা করা, রিজার্ভেশন নিয়ে আলোচনা করা এক। আচ্ছা, ঠিক আছে, আমি বিতর্কে যেতেই চাই না। কিছু মানুষ, রিজার্ভেশনটা তো অনেক বৃহত্তর ক্ষেত্র আছে, তাদের অনেক ইতিহাস আছে, যে কারণে তারা পান, এবং আমি মনে করি পাওয়াটা যোগ্য, তারা পাওয়া উচিত। রাজনীতির ক্ষেত্রে এরকম কিছু রিজার্ভেশন হয়ে গেছে, এবং এটা শুধু, আমি আবার বলছি, এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, যারা নিজেদেরকে রেজিমেন্টেড পার্টি বলে দাবি করে, সেটা বিজেপিতে আমি একাধিক উদাহরণ দিতে পারি। ঠিক আছে, এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা গ্রাম পঞ্চায়েত প্রধান, তার ছেলে পরের বার পঞ্চায়েত করে টিকিট পেয়ে যাচ্ছে, এগুলো তো হয়, এবং এগুলো হয় তার জন্য হয়তো কিছু জেনুইন ওই বুথের ধরো যে কর্মী। 10ই মার্চ 2024, আই এম টেলিং ইউ, আমার একটা হেলথ ইস্যুস এর জন্য আমি যেতে পারিনি। তো দেবাংশু ভট্টাচার্য যেদিন টিকিট পেয়েছিল, আমি তোমাকে বলছি, সেই টিকিটটা বাংলার লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীদের মনে হয়েছিল যে টিকিটটা আমরা পেয়েছি। দেবাংশু ভট্টাচার্য বিকাম এ রিপ্রেজেন্টেটিভ অফ থাউজেন্ডস অফ নর্মাল বুথ লেভেল ওয়ার্কার। না, এটাই দেখো, আমি আবার নাম বলছি না, এই কিছুদিন আগে উপনির্বাচনী একজন মারা গেছেন, একজন সাংসদ, তার পুত্র
হয়েছেন, টিকিট পেয়েছেন, জিতে বিধায়কও হয়েছেন, নো রিপারকেশন, সোসাইটিতে কোনো রিপারকেশন। না, আমি আবার বলছি যে এগুলো নিয়ে বিতর্ক আছে, এবং আমি সেই বিতর্কে বেশি যেতে চাই না, কারণ আমি নিজে একজন রাজনীতির পার্ট। তো সব জায়গাতেই এরকম কিছু আনঅফিসিয়াল রিজার্ভেশন থাকে। লোকাল লেভেলে তুমি এটাকে অ্যাভয়েড করতে পারবে না। কারোর যদি মানে ক্ষমতাধর পরিবার হয়, সেই পরিবারের দেখো, আমি আবার রাজাদের সময় থেকে ছিল, মানে দেখো এমন অনেক কিছুই আছে এটা রাজাদের সময় থেকে ছিল, তার থেকে আমরা সম্পূর্ণ বেরিয়ে আসতে পারিনি আজও, এমন অনেক কিছু আছে। ঠিক আছে, তো তার একটা মানে বিষাক্ত পার্ট হিসেবে এটাও আছে। মানে এটা আমাদের আছে, কমেছে, স্টিল আছে। আমি চাই পুরোপুরি চলে যাক। আমি চাই নেতার ছেলে যোগ্যতায় নেতা হোক, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু 2014-তে দক্ষিণ কলকাতা পাননি। আমি সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার পেয়েছেন, এবং সেটা একটা তৃণমূলের জন্য ওয়ান অফ দ্য মানে টাফেস্ট সিট ছিল ওই টাইমে দাঁড়িয়ে। ঠিক আছে, একদম রয়েছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডায়মন্ড হারবারে শুধু জিতলেন তাই নয়, ওনাকে তো মমতা ব্যানার্জি একবার দিল সুযোগ। সেই ডায়মন্ড হারবারে উনি সম্ভবত প্রথমবার 70,000-80,000 ভোটে জিতেছিলেন। তার পেছনে কটা শূন্য লেগে 7 লাখ ভোটে জিতেছেন। এটা কার ক্রেডিট? আমি বলছি এরকম অনেক নেতা নেত্রী, ধরো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তাও ছেড়ে দাও, মমতা বন্দ্যোপাধ্যায় তো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো ফ্যামিলিতে আরো লোক আছে, তুমি যে কথা বললে অনেকেই চান্স পেতে পারতো। মমতা বন্দ্যোপাধ্যায় একদিন ক্লিয়ার করেছি, অভিষেক 2-3 বছর বয়সে যখন আমি মার খেতাম, আমার মাথার ফেটে রক্ত বেরোচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘরের মধ্যে মিছিল করতো, তার মধ্যে ছিল, সেই জন্য তিনি একদম বন্দ্যোপাধ্যায় হতে পেরেছেন। আমি একদম ওপেনলি বলছি, তেজপ্রতাপ এবং তেজস্বী যাদব দুজনই লালু প্রসাদ কেন তেজস্বী পেরেছেন, তেজপ্রতাপ পারেননি, এবং তেজপ্রতাপকে প্রথম সুযোগ দিয়েছিলেন। তেজপ্রতাপ এখন বিভিন্ন পডকাস্টে হি হ্যাজ বিকাম এ কমিক ক্যারেক্টার। একদম কি করে বেড়ান এরকম। তুমি ভারতবর্ষের রাজনীতির অনেক এক্সাম্পল পাবে, কারোর ধরো ছোট ছেলে সাকসেসফুল হয়েছে, কারো মেজো ছেলে সাকসেসফুল হয়েছে। তো এইগুলো এবার এই ব্যাপারটা হচ্ছে যে এরকম আমাদের রাজনীতিতে আরো কিছু মানুষ আছে, যেমন আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমাদের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, তার ছেলের নাম হচ্ছে অঞ্জিষ্ণু কিন্তু একজন ফাটাফাটি স্পিকার, বলে খুব ভালো বক্তব্য আমি শুনেছি। ঠিক আছে, এবং শিক্ষিত ছেলে। আজকে অঞ্জিষ্ণুর কিন্তু এটা অপরাধ হতে পারে না তার বাবা মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, রাইট, কারণ ওর নিজের ট্যালেন্ট আছে। তা আমি বলছি কিছু ক্ষেত্রে যেমন উল্টোটাও হয়, তেমন এরকমও কি, যেমন আমি রণবীর কাপুর, তুমি এক্সাম্পলটা দিলে, কেউ বলতে পারবে রণবীর কাপুর বাজে একটা? একদমই কেউ বলতে পারবে না। কিন্তু এরকমই আমার ব্যক্তিগতভাবে নায়ক হিসাবে ভালো না লাগলো, আমার কিন্তু অভিষেক বচ্চনের অভিনয় ভালো লাগে। অবশ্যই তার তুলনা সবসময় তার বাবার সাথে হবে, অমিতাভ বচ্চন কোনো তুলনাতেই যায় না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে তার বব বিশ্বাস সিনেমাটা দেখার পর, অভিষেক বন্দ্যোপাধ্যায় না সরি অভিষেক বচ্চনের কথা বলছি, অভিষেক বচ্চনের অ্যাক্টিং কিন্তু আমার ভালো লাগে, অসাধারণ অভিনয় করেছে। তো সেই মানুষটা তো দোষ হতে পারে না তার বাবা অমিতাভ, তার জন্য সে ট্যালেন্ট থাকা সত্ত্বেও চান্স পাবে না, এটাও তো হতে পারে না। তো আমি আবার বলছি সো কল নেপোটিজমের অনেক বেটার প্রোডাক্টও আছে, অনেক খারাপ প্রোডাক্টও আছে। তো সেটা নিয়ে আলোচনা করলে একটা মিক্সড ডিসকাশন। এবার আরেকটা দিকে যাই, সেটা অনেকে হয়তো জানেন বা জানেন না, যে তুমি পুরুষ অধিকার সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। সম্প্রতি ব্যাঙ্গালোরের আতুলের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, তিনি আত্মহত্যা করেছেন, এবং তারপর যে পুরুষ অধিকার সংগঠনগুলোর দাবি, দীর্ঘদিন ধরে দাবি, যে ভারতবর্ষের লিঙ্গ নিরপেক্ষ আইন আসুক। ধরো তুমি পার্লামেন্টে যেতে পারোনি, নেক্সট টাইম গেলে, তুমি যদি পার্লামেন্টে কখনো যাও, তুমি কি ভারতবর্ষের লিঙ্গ নিরপেক্ষ আইনের জন্য দাবি করবে? প্রাইভেট মেম্বারশিপ বিল আনবে? দেখো, প্রথম কথা হচ্ছে আমরা যাই বলে আমি তো ব্যক্তিগতভাবে কিছু আনতে পারি না, আমাকে দলের সাথে কথা বলতে হবে, দল সেটাকে কিছু নজরে দেখে কথা বলতে হবে। আমি রাজনীতিতে অফিসিয়ালি আসারও বহু আগে থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত, এবং আমি যুক্ত এই কারণে, কারণ আমার কাছের কিছু মানুষের ক্ষেত্রে আমার সেই অভিজ্ঞতা হয়েছে। মানে ধরো আমি একটা এক্সাম্পল, পুরুষ অধিকার সংগঠন মানে কিন্তু নারী বিরোধী এরকমটা না, একদমই না। তুমি আমার প্রচুর নারীবাদী কবিতা ফেসবুকে পাবে, ঠিক আছে? আমি মহিলাদের এম্পাওয়ারমেন্টের ভীষণভাবে পক্ষে, এবং শুধু ভীষণভাবে পক্ষে নয়, আমি তোমার যে পক্ষে বলি, খুব ফেমাস, এই যে আমার দুর্গা একাই বসে আমরা সুরের খিদে, আমার দুর্গা একাই করেছে মাওবাদীদের শীতে, এটাও তো মানে যথেষ্ট, মানে আবার এটা যেমন আছে, আবার তার সাথে আমার বিষ্ণুও আছে। হ্যাঁ, পড়েছি কদিন আগে। হ্যাঁ, এটা আমার আজকে 2017-তে। তো এবার বিষয়টা হচ্ছে, আমি তোমায় বলি যে মানে মহিলাদের এম্পাওয়ারমেন্টের পক্ষে যদি না হই, তাহলে তো
ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী দলটা করতাম না, একদম ঠিক আছে, মানে তার লড়াইটা দেখে ইন্সপায়ার্ড হতাম না। এখন বিষয়টা হচ্ছে যে এরকম, দেখো, একটা বিভিন্ন আইন তৈরি হয় কিছু মানুষের হাতে ঢাল হিসাবে দেওয়ার জন্য, যে তুমি যদি আক্রান্ত হও তুমি ঢাল দিয়ে, দু জিনিস হয়, একটা হচ্ছে অস্ত্র যেটা দিয়ে আমি আক্রমণ করি, একটা হচ্ছে ঢাল যেটা দিয়ে আমি রেজিস্ট করি, ঠিক আছে। ওই মহিষাসুরের দিকে এক হাতে ঢাল এক হাতে অস্ত্র আছে। তো এরকম কিছু আইন তৈরি হয়েছিল কিছু মানুষকে ঢাল হিসাবে দেওয়ার জন্য, কিন্তু সেই ঢালটা যদি অস্ত্র হয়ে যায় তাহলে মুশকিল। মানে আজকে আমাকে ধরো রক্ষা করার জন্য, ধরো আমার সিকিউরিটি ইস্যুস এর জন্য সরকার আমাকে একটা ধরো পিএসও দিয়েছে, অর্থাৎ পার্সোনাল সিকিউরিটি অফিসার, পুলিশের লোক, তিনি আমার সঙ্গে থাকেন। এখন সেই ব্যক্তি আমার সঙ্গে থাকছেন, তিনি পুলিশ অফিসার, তার কাজ হচ্ছে কিন্তু আমাকে রক্ষা করা। কালকে যদি রাস্তায় দুটো লোক, তাদের দিকে আমি আমার পিএসও কে লেলিয়ে দিয়ে বলি ওকে দুটো থাপ্পড় মেরে এসো, তাহলে কিন্তু আমি ঢালকে অস্ত্র হিসাবে ব্যবহার করলাম। তো কিছু আইন তৈরি হয়েছিল কিছু কিছু মানুষকে সেফগার্ড করার জন্য, সেই আইনটা ব্যবহার হচ্ছে ভুলভাবে বহু জায়গাতে, এবং ভুলভাবে ব্যবহার হচ্ছে বলে আদালতের কাছে এরম এরম মানে একটা ইমেজ তৈরি হচ্ছে। থেকে বড় কথা আমার যেটা মনে হয় যে যাদের জন্য আইনটা তৈরি হলো তারা কিন্তু এই আইনটার সুবিধা নিতে পারলো না, তো পারলো না, এখনো পারবে না। তো কারণ ধরো হরিয়ানার একটা প্রত্যন্ত গ্রামে চারিদিকে ওখানে উচ্চবর্ণীয় সব, মানে ওখানে তো ভয়ঙ্কর বর্ণপ্রথা এখনো রয়েছে, হরিয়ানায় বলো রাজস্থান বলো, ভারতবর্ষের আমাদের টু সাইডে আমরা লাকিয়ে না যে আমরা পশ্চিমবঙ্গে, একদম আমাদের এখানে বর্ণবাদটা কখনোই সেভাবে মাথাচাড়া দেয়নি, এবং এই বর্ণবাদটা, এই মনুসংহিতার বর্ণবাদ ইত্যাদি, এই কারণেও কিন্তু বিজেপির একটা গোবলয় জয়ের একটা কারণ, একদম ওরা বিভৎস ভাবে এই বর্ণপ্রথাটা মানে। এবার সেই সমস্ত ধরো একটি গ্রামে যেখানে উচ্চবর্ণ কোনো একজন যুবক, সে ঠাকুর হতে পারে, সে রাজপুত হতে পারে, সে একজন দলিত মহিলার সঙ্গে যদি সাপোজ কিছু করেন বা তাকে বিয়ে করে নিয়ে এলো, এবং শোনা যাচ্ছে, মানে যেটা আমি হরিয়ানার এরকম বহু ঘটনা আমরা জানি, একই পরিবারের সেই মেয়েটিকে তার হাজবেন্ড, তার দেওর, তার শ্বশুর তারা ভোগ করছে। সেই মেয়েটা জানেই না যে কিভাবে থানায় পৌঁছতে হবে। একদম, এটা জানেন না। লাপাতা লেডিস সিনেমাটা দেখেছো? হ্যাঁ, অনেকটা দেখেছি, পুরোটা আমার কমপ্লিটলি হাফ দেখেছি। ওটা দেখলে বোঝা যায় যে অ্যাকচুয়ালি আমাদের দেশে যে গোবলয়তে একটা মেয়ে জানেই না যে কিভাবে তার শ্বশুর বাড়িতে পৌঁছতে হবে। না, এইটা আমি তোমায় বলছি, এটা এখনো অব্দি যেমন প্রত্যন্ত গ্রামের মহিলারা এগুলো সুযোগ নেওয়ার মতো জায়গাতে এসে পৌঁছননি, আবার শহর কেন্দ্রিক বা একটু মফস্বল কেন্দ্রিক বহু জায়গাতে এগুলো প্রচুর মিস ইউজ হচ্ছে। না, আমি বলছি ওমেন এম্পাওয়ারমেন্ট কথার অর্থ কি? ধরো আমার মা আছেন বাড়িতে, আমার মাও মহিলা, তার স্বার্থটা দেখো আমাদের কাজ। যদি তুমি মহিলার স্বার্থ দেখতে চাও, কালকে আমার বাবা একটা বাসে করে যাচ্ছে, তার 70 বছর বয়স, ধরো বাসটা একটু জোরে ব্রেক করলো, আমার বয়স্ক বাবা হাতটা ফসকে একজন মহিলার গায়ে পড়ে গেল বাই চান্স, সেই মহিলা আমার বাবার এগেইনস্টে একটা কেস দিল শ্লীলতাহানির, আর সেই কেস থেকে আমার বাবাকে ছাড়ানোর জন্য আমার মাকে রোজ একবার করে থানাতে যেতে হচ্ছে। আমার মায়ের এম্পাওয়ারমেন্টের কি হলো?